আমাকে মারবে এমন কোনো বাপের ছেলে এই পৃথিবীতে পয়দা হয়নি। কিন্তু আমরা তো তোমাকে নিজের হাতে সেদিন। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। চারিদিকটা বিভিন্ন বিভিন্ন রং বেরঙের বাতি দিয়ে সাজিয়ে তুলেছে বাড়িটাকে। পরিবেশটা এক সৌন্দর্যে ভরে উঠেছে। দেশ বিদেশ শহর এলাকা থেকে এসেছে বিভিন্ন মানুষ। এক এক ধর্মের এক এক মানুষ এসেছে এই অনুষ্ঠানে। বাড়িটার চারপাশে সাজিয়েছে বিভিন্ন রকমের মরিচবাতি দিয়ে। বাতিগুলো জ্বলছে হলুদ, সাদা, গোলাপি, বেগুনি, লাল, বাদামি রং বেরঙের চাকচিক্য দিয়ে ফুটিয়ে তুলেছে বাড়ির সৌন্দর্য। অপরূপ সুন্দর করে সাজিয়েছে বাড়িটিকে। দেখে বোঝা যাচ্ছে এটা যেন বাড়ি নয়, যেন এক একটা রাজপ্রাসাদ। বিয়ের বাড়িতে ধুমধাম বিয়ের পর্ব লাগিয়েছে। ছুটছে মানুষ বিভিন্ন কাজে, বিভিন্ন আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, দেশ বিদেশ থেকে এসেছে বিয়েতে অ্যাটেন্ড করতে। বাড়িতে এত পরিমাণের মানুষ যে পা ফেলার জায়গা পর্যন্ত নেই। পরিবারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, মানুষ তো হবেই। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। কিছুক্ষণের মধ্যেই বরপক্ষ চলে আসবে কনে পক্ষকে নিতে। স্টেজের উপরে দুটি সোফা সেট রাখা আছে, যেখানে একটাই কনে আর একটাই বসবে বরপক্ষ। পরিবেশটা নাটকীয় দেখতে হলেও বাস্তবেই হচ্ছে বিয়ের ধুমধাম পর্ব। মানুষজন ছোটাছুটির মুহূর্তে বরপক্ষ বর নিয়ে হাজির হয় বিয়ে বাড়িতে। সবাই মিলে ভিড় জমিয়েছে বরকে বরণ করবে বলে গেটের সামনে। বরপক্ষের সাথে তর্ক বিতর্ক করে বরপক্ষকে স্টেজের উপরে নিয়ে আসে। তারপর সোফা সেটের উপরে বসতে দেওয়া হয়। তার পাশে বসে আছে বিয়ের কনে। বরযাত্রীদের নিয়ে যাওয়া হয় অন্য একটা প্যান্ডেলে। এখানে আয়োজন করা হয়েছে নানান রকমের বিভিন্ন ভিআইপি খাবার দাবার। বিয়ের পর্ব প্রায় শেষের দিকে। বর বউকে কবুল বলার জন্য চলে এসেছে কাজী সাহেব। কাজী সাহেব একের পর এক বিয়ের খুতবা দিয়ে বিয়েটাকে পরিপূর্ণ করার জন্য কনেপক্ষ এবং বরপক্ষকে কবুল বলতে বলা হয়। ছেলে পক্ষের বর একদমে 3 বার কবুল বলে দেয়। এদিকে কাজী সাহেব বারবার কনেপক্ষের কনেকে কবুল বলতে বলছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না বিয়ের কনের। এমন অবস্থায় পরিবারের সকলে কবুল বলতে বললে মেয়েটি এক মুহূর্তে কবুল যখনই বলতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন শোনা যায় গরম বুলেটের আওয়াজ। হঠাৎ করে গুলির শব্দে পরিবেশটা যেন থমকে যায়। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশটা নিস্তব্ধ ও শুনশান নীরবতায় ছেয়ে যায়। কে গুলি চালিয়েছে সবাই গুলির উৎস খুঁজতে থাকে। এক পর্যায়ে স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে সবাই চমকে ওঠে। সাথে বিয়ের কোণে তো জ্ঞান হারাবে এমনটা অবস্থা। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা সেই অজানা আগন্তুকটিকে দেখে সকলের ভয়ে লোমগুলো খাড়া হয়ে যায়। কেননা প্রায় 6 মাস কিংবা 1 বছর পর হঠাৎ করে সেই পরিচিত ব্যক্তিকে দেখে তো চমকেই যাবে। তার উপর এমন অবস্থা, যার ডান হাতে আছে বন্দুক, বাম হাতে আছে সিগারেট, কপালে রুমাল বাঁধা, চোখে হিরোদের কালো ফ্রেমের মোটা চশমা, পায়ে কেশ, পরনে সাদা রঙের একটা টি শার্ট আর ভিতরে সাদা রঙের একটা স্যান্ডো গেঞ্জি, ইন করে স্টাইলিশ একটা প্যান্ট পরা। আগন্তুকটি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। তারপর স্টেজের পুরো সামনে গিয়ে মুচকি একটা হাসি দেয়। আর এই হাসিতেই যেন সবার ভয়টাকে এবার আতঙ্কে পরিণত করে দেয়। কেউ কোনো কথা বলতে পারে না। অজানা আগন্তুকটিকে দেখে কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে সকলে। তবুও তাদের মধ্য থেকে স্টেজের উপর থেকে শুধু কোণে বলে ওঠে ছোট্ট একটা শব্দ, শ্রাবণ তুমি। শ্রাবণ নামটা শুনতেই সবাই সেখানে চমকে ওঠে, গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। শ্রাবণ যত এগিয়ে যাচ্ছে ততই যেন কোণের হার্টবিট দ্রুত চলছে।
স্টেজে ওঠার সাথে সাথে কোণে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে পিছন থেকে বলে ওঠে আলতাফ হোসেন। শ্রাবণ, তুমি এখনো বেঁচে আছো কি করে? আলতাফ হোসেনের মুখে এ কথা শুনে রহস্যময় মাখা এক চিলতে হাসি দেয় আর বলে ওঠে, আমাকে মারবে এমন কোনো বাপের ছেলে এই পৃথিবীতে পয়দা হয়নি। কিন্তু আমরা তো তোমাকে নিজের হাতে সেদিন। আলতাফ হোসেনকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে এবার শ্রাবণ বলে ওঠে, কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে। হাসতে থাকে শ্রাবণ। তারপর স্টেজের উপরে গিয়ে কোনো কথা ছাড়াই একটারে কাঁধের উপরে তুলে নেয় বিয়ের কোণে মায়াকে। কোণের নাম আসলে মায়া, দেখতে অনেক সুন্দরী, কোমর পর্যন্ত চুল, চোখগুলো হরিণের মতো টানা টানা মায়াবী, পুরো মুখটা মায়ায় ভরা। যখন কথা বলে তখন যেন মুখ দিয়ে মুক্ত ঝরে। অনেক সুন্দরী, যে কেউ দেখলে শুধু প্রেম নয়, সরাসরি বিয়ে করতে চাইবে। কাঁধে তুলে নিয়ে মুচকি একটা হাসি দিয়ে স্টেজ থেকে নেমে যখনই চলে যেতে নেবে তখনই পেছন থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, শ্রাবণ, তুমি এখানে? তোমার সাহস হয় কি করে আমার হবু স্ত্রীকে নিয়ে যাওয়ার? কথাটা শুনে এক বাঁকে সেখান থেকে চলে যায় শ্রাবণ। পিছন থেকে মাথাটা ঘুরিয়ে হালকা মুচকি হেসে বলে ওঠে, কে তোমার হবু স্ত্রী? ভুলে গেলে আমি এখনো বেঁচে আছি। বাবা, এসব কি হচ্ছে? ওকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু ওকে এখানে মেরে আমের বাগানে পুঁতে ফেলবো। সময় আর পরিস্থিতি প্রতিনিয়ত কিন্তু একই সময় আসে না। সময় আর পরিস্থিতি মানুষের মতোই পরিবর্তনশীল। দেখো শ্রাবণ, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। এর পরিণাম কি হতে পারে তুমি ভাবতে পারছো না। আলতাফ সাহেব, নিজের রাগকে কন্ট্রোল করুন, নিজে আর নিজের ছেলেকে বোঝান, নয়তো নিজের রাগে নিজেরাই পুড়ে মরবে। শালা, আমাদের মুখে মুখে কথা বলিস, তোকে তো আজকে এখানে মেরে ফেলবো। এই বলে যখনই শ্রাবণকে মারতে যাবে আলতাফ হোসেনের ছেলে আলম, তখনই পিছন ঘুরে উল্টো হয়ে শ্রাবণ নিজের কোমর থেকে AK-47 বন্দুকটা বের করে আলমের কপালের মাঝখানে চেপে ধরে। মুহূর্তের মধ্যেই যেন পরিবেশটা আরও থমকে যায়। এতক্ষণ মানুষের দুই একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু এখন পরিবেশটা মুহূর্তে কালো আধারের অন্ধকার চাদরে ছেয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। শ্রাবণ মুচকি হেসে আবার বলে উঠল, তোকে বললাম না, সময় আর পরিস্থিতি কিন্তু সব সময় এক যায় না। যেমন এক মাঘে শীত যায় না, ঠিক তেমনই এই শ্রাবণকে মারাও এতটা সহজ নয়। আলতাফ হোসেন বলে, শ্রাবণ, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। এর পরিণাম শুধু ভয়ঙ্কর নয়, ভয়ন্তরে পৌঁছে যেতে পারে। তখন শ্রাবণ বলে, সেটা নয় পরে দেখা যাবে, আপাতত নিজের ছেলেকে সামলান। ছোট ছেলে, বাচ্চা ছেলে, রক্ত গরম, আমি কখন কি করে ফেলবো বলা যায় না। আর হ্যাঁ, খুব শীঘ্রই আপনার সাথে সাক্ষাৎ হচ্ছে খেলার ময়দানে। কথাটা বলে ঘাড়ে করে মায়াকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। কেউ কোনো কিছু করতে পারে না, কি হচ্ছে এখানে কেউ কোনো কিছু বুঝতে পারে না। আলতাফ হোসেনের ছেলে আলম বলে ওঠে, বাবা, তুমি এটা কি করলে? শ্রাবণকে এভাবে যেতে দিলে কেন? এই তোমার ক্ষমতা, এই তোমার পাওয়ার? ছেলের কথায় কোনো উত্তর দেয় না আলতাফ হোসেন। আলতাফ হোসেন শুধু নিজেই নিজের মতো কি যেন ভেবেই চলেছে। আলম আবার বলে ওঠে, বাবা, তুমি শ্রাবণকে এভাবে যেতে দিলে কেন সেটা আমি জানি না, তবে হ্যাঁ, আমি যদি আমার মায়াকে না পাই তাহলে কিন্তু আমি ওই শ্রাবণকে একেবারে মেরে ফেলবো। ছেলের মুখে এরকম কথা শুনে দাঁতের দাঁত চেপে নিজের রাগটাকে কন্ট্রোল করে, তবুও শান্ত কণ্ঠে বলে ওঠে আলতাফ হোসেন, আরে গাধার বাচ্চা গাধা, শ্রাবণকে এখন কোনো কিছু করা যাবে না। শ্রাবণকে নিজের মতন করে ছেড়ে দিতে হবে। আমি একটা কথাই ভাবছি, কি করে সে মৃত্যুর হাত থেকে ফিরে এলো। যেখানে তার মৃত্যু নিশ্চয়ই, সেখানে মৃত্যু থেকে সে এসেছে। তার মানে সে আগে থেকেই আরও দ্বিগুণ হিংস্র আর হায়না হয়ে প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিয়ে জ্বালিয়ে এক লোহা থেকে অন্য ধাতুতে নিজেকে রূপান্তর করে নিয়ে এসেছে। তাই জায়গাটা পা ফেলবে সাবধানে ফেলতে হবে। তুমি যাই বলো না বাবা, আমি কোনো কিছু শুনতে চাই না। আমার মায়াকে কেমন লাগবে এটা ফাইনাল। দেখ বাবা, রাগ করিস না, তোর মায়াকে তোর কাছে এনে দেবো, একটু সময় দে। আলম আর কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে
ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ছেলের এরকম কাণ্ডে বেশ বিরক্ত বোধ করছে আলতাফ হোসেন। তবুও সব সহ্য করে ভাবতে থাকে শ্রাবণ কি করে ফিরে আসতে পারে, তাও আবার এতদিন পরে। কোনো কিছু না ভেবে পকেট থেকে ফোনটা বের করে কোনো এক নাম্বারে কল করে। ফোন রিসিভ করতে বলে উঠল আলতাফ হোসেন, তুমি কোথায় আছো? শ্রাবণ বেঁচে আছে, ও মরেনি। সেদিন শ্রাবণ ফিরে এসেছে। আমাদের বাড়িতে তাণ্ডব চালিয়ে তুলে নিয়ে গেছে মায়াকে। যে করেই হোক তাকে আবার সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে। তোমার মাথা ঠিক আছে? কি যাতা বলছো? ওকে আমি নিজের হাতে মেরে ফেলেছি, 8,000 ফিট উপর থেকে, তাও আবার তোর পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছেন। যাই হোক, বেঁচে আছে এটাই ফাইনাল। আর তুলে নিয়ে গেছে মায়াকে। এখন যে করেই হোক মায়াকে সেখান থেকে দ্রুত নিয়ে আসতে হবে, না হলে সামনে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। এখন শ্রাবণকে কোনো কিছু করা যাবে না, কারণ যে একবার মৃত্যুর দরজা থেকে ফিরে আসে সে হিংস্র হায়না হয়ে ফিরে আসে। আর এখানে তো স্বয়ং শ্রাবণ বেঁচে ফিরে এসেছে, যার শক্তি ছিল 2 গুণ, এখন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে, আবার আর হবে 2 গুণ, অর্থাৎ 4 গুণ শক্তির অধিকারী সে। কিন্তু এখন তাহলে কি করা যায়? কোনো ব্যাপার নয়, ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। গাড়ি থেকে বের করে কোলে করে নিয়ে গিয়ে বেডের ওপর শুয়ে দেয় মায়াকে। মায়াকে দেখতে আজ আগের থেকে অন্যরকম এক সুন্দরী লাগছে, আরও দ্বিগুণ মায়াবতী। বিয়ের বেনারসিতে বেশ বউ বউ লাগছে। মুহূর্তের মধ্যে শ্রাবণ এক ভিলেন হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে মায়ার। মায়া মিটিমিটি করে চোখ খুলে চারিদিকটা দেখে। মাথাটা ঘুরছে ঘুরছে যেন পৃথিবীটা। নিজেকে বন্ধ রুমে আবিষ্কার করে সে। চারপাশটা তাকিয়ে দেখে এটা তার রুম নয়, এটা অন্য কারোর রুম। তবে রুমটা বেশ গোছানো, সাজিয়ে তুলেছে অন্য রূপ সুন্দর করে। এমন সময় সে বিছানা থেকে উঠে নিজের দিকে খেয়াল করতেই চিৎকার দেয়। মায়ার এরকম চিৎকারে সোফার উপরে বসে থাকা হিংস্র শ্রাবণ মুচকি এক হাসি দিয়ে বলে ওঠে, কি হলো মাই ডার্লিং মায়া, এইভাবে চিৎকার করলে কেন? হঠাৎ করে শ্রাবণের কণ্ঠ শুনতে পেয়ে যেন চমকে ওঠে মায়া। মায়া তোতলাতে তোতলাতে আলতো কণ্ঠে বলে ওঠে, আমার শরীরে কাপড় কে চেঞ্জ করেছে? আমি তো এ কাপড় পরিনি। আমার পরনে তো লাল বেনারসি ছিল। মায়ার কথায় এবার মুচকি হেসে জবাব দেয় শ্রাবণ। শ্রাবণ বলে ওঠে, আমি চেঞ্জ করছি কেন, তোমার মনে নেই? এর আগে তোমার কতবার চেঞ্জ করিয়ে দিয়েছি? এ কথা শুনে কান্নায় ভেঙে পড়ে মায়া। মায়া কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে শ্রাবণের শার্টের কলার ধরে ধাক্কাতে থাকে আর চিৎকার করতে থাকে, সাথে বলে ওঠে, তুমি কেন আমার জীবনে এলে শ্রাবণ? তুমি ছাড়া তো আমি বেশ ভালোই ছিলাম। কেন আবার এলে আমার সুখের জীবনটাকে দুঃখের সাগরে পরিণত করতে? সব সময় এক থাকে না। তুমি কি ভেবেছিলে শ্রাবণকে মেরে ফেলে খুব সুখে দিন কাটাবে? শ্রাবণের কথা শুনে চমকে ওঠে মায়া। মায়া বলে ওঠে চিৎকার দিয়ে, তুমি কেন আমার কাপড় চেঞ্জ করেছো? কেন করেছো? তোমার কি অধিকার আছে আমার শরীরে কাপড় চেঞ্জ করার? মায়ার মুখে এই কথা শুনে পাগলের মতো হাসতে থাকে শ্রাবণ। শ্রাবণের হাসি যেন বুঝিয়ে দিচ্ছে মায়া কোনো ভুল বলেনি, পাগলের মতো কথা বলেছে। শ্রাবণের এরকম হাসি দেখে বিরক্ত বোধ করে খাটের উপর গিয়ে বসে পড়ে মায়া। শ্রাবণ নিজের হাসিটাকে কন্ট্রোল করে মায়ের পাশে গিয়ে বসে মুচকি হেসে বলে ওঠে, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এখনও আমার বিবাহিতা স্ত্রী। তাই তোমার শরীরের কাপড় চেঞ্জ করতে তোমার কাছে পারমিশনের প্রয়োজন হয় না বা অধিকারের কথা আসে না। সেটা এই শ্রাবণ অধিকার ছাড়াও করে দেখাতে পারে। জানোই তো এই শ্রাবণ কি জিনিস? হ্যাঁ, জানবো না কেন? আপনি তো একটা গুন্ডা মাস্তান মাফিয়া। আপনার সম্মান দিয়ে জানবো না? আপনাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আপনি আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না। আপনাকে এর মূল্য চোকাতেই হবে মিস্টার শ্রাবণ। এই সুযোগটা চলে গেছে। মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি মায়া। কষ্ট কাকে বলে সেটা বুঝবে আমার সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তুমি সহ দেখবে তোমার সঙ্গসখীরা। এই বলে শ্রাবণ সেখান থেকে বেরিয়ে পড়ে। রুমের মধ্যে বসে এখনো কান্না করছে মায়া। মায়ার কান্না যেন কেউ দেখে না। বুক ফাটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচতে
বাঁচতে চেয়েছিল। শ্রাবণকে দেখে যেন বাঁচার ইচ্ছেটাই মরে গেল। চিৎকার করে কান্না করে বলে উঠল, মা, বাবা, দাদু, দিদা, ভাই, তোরা আমাকে ফেলে কি করে চলে যেতে পারলি? এই শ্রাবণের মতো একটা গুন্ডার হাতে তোরা আমাকে তুলে দিয়ে কেন চলে গেলি? কি পাপ করেছিলাম আমি যে আমাকে এরকম একটা নরখাদক পিশাচের হাতে তুলে দিলি? আমি যে বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা খুঁজে পাচ্ছি না। শ্রাবণের মতো মানুষের সাথে থাকলে তো এমনিতেই মরে যাব। যাকে দেখলে আমি সারাক্ষণ ভয়ে থাকি, যাকে দেখলে আমি খেতে বসতে ঘুমাতে ভুলে যাই, তার সাথে আমি সারাটা জীবন থাকবো কি করে? কান্না করছে আর নিজের চুলগুলো নিজে নিজে টানতে থাকে। পাগলের মতো করতে থাকে মায়া। হঠাৎ করে দরজা খুলে মায়ার এরকম দৃশ্য দেখে দরজার কাছ থেকে বলে ওঠে শ্রাবণ, এত তাড়াতাড়ি হার মেনে গেলে হবে? কেবল তো শুরু। শ্রাবণ ফিরে এসেছে মানে তোমার সাথে আরও কি কি হয় শুধু দেখতে থাকো। শ্রাবণ কতটা ভয়ঙ্কর ডেঞ্জারাস সেটা শ্রাবণ ফিরে আসার কারণেই তুমি বুঝতে পারবে। কথাগুলো শুনে দরজার দিকে তাকায় মায়া। তারপর নিজেকে অনেকটা সামলিয়ে নেয়। শ্রাবণ এটা দেখে আবার একটা মুচকি হাসি দিয়ে তার কাছে গিয়ে বসে পড়ে আর বলে ওঠে, এই নাও, সকাল থেকে হয়তো কোনো কিছুই খাওয়া দাওয়া করনি। এখানে তোমার সকল প্রিয় খাবার রাখা আছে, খেয়ে নাও। খাবো না আমি, তোমার খাবার তুমি খাও। আর আমি এমন কোনো মানুষের হাতে খাই না যে কিনা নিজের স্বার্থের জন্য অন্য মানুষদের খুন করে। শ্রাবণ কেমন সেটা তুমি এখনো জানতে পারোনি মায়া। শ্রাবণকে জানতে হলে শ্রাবণের কাছ থেকে দেখতে হয়, আর কাছ থেকে দেখার জন্য শ্রাবণের সাথে মিশতে হয়, আর মেশার জন্য শ্রাবণের মতো কঠিন হৃদয়ের মানুষের সাথে একটা কঠিন হৃদয় লাগে। কথাগুলো বলে আর কোনো কিছু না বলে দরজা খুলে যখন বাইরে চলে যেতে নেবে, তখনই পিছন থেকে শ্রাবণের হাতটা টেনে ধরে মায়া। উল্টো ঘুরে শ্রাবণের শার্টের কলার ধরে চিৎকার করতে করতে বলে ওঠে, শ্রাবণ, তুমি আসলে কে? তোমার পরিচয় কি? কেন আমাদের বাড়িতে এসেছো? কেন আমার পরিবারের মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করেছো? কি তোমার উদ্দেশ্য? শ্রাবণকে সেটা জানতে দেও না। শ্রাবণ কি করে সেটা ভাবতেও যেও না। শ্রাবণ কি বলে সেটাকে মানতে চেষ্টা করো, তবেই তুমি তোমার আসল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এই বলে বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে বেরিয়ে পড়ে তার অন্য কোনো গন্তব্যবিহীন কাজের উদ্দেশ্যে। এদিকে রাগে শরীর গিজগিজ করছে মায়ার। মায়া নিজের রাগের মাথায় খাবারগুলো ফ্লোরের উপর ছুঁড়ে মারে, সমস্ত খাবার পুরো রুম জুড়ে। কাঁদতে কাঁদতে মায়া সেখানে ঘুমিয়ে যায়। অন্যদিকে শ্রাবণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, চলে আসে একটা রেস্টুরেন্টে। শ্রাবণকে আবার ফলো করছে কয়েকজন মিলে। শ্রাবণ সেটা বুঝতে পেরে চলে আসে একটা রঙিন রেস্টুরেন্টে, যেখানে কিছু খাবার অর্ডার দেয়। তারপর নিজের পকেট থেকে ফোনটা বের করে কোনো এক নাম্বারে একটা মেসেজ সেন্ড করে। তার ঠিক 9 মিনিটের মাথায় রেস্টুরেন্টের ভিতরে থাকা সেই 5 জন যারা শ্রাবণকে ফলো করছিল তাদেরকে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন ছেলে মিলে। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে আছে। কি হচ্ছে এটা কেউ কোনো কিছু বুঝতে পারে না। পরিবেশটা কিছুক্ষণ নিস্তব্ধ থাকে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে শ্রাবণ, হ্যালো ম্যাম, যে কাজটা করতে দিয়েছিলেন সেটা হয়েছে তো নাকি? জি শ্রাবণ সাহেব, আপনার কথা মতো আমি সকল পেপার রেডি করছি। এখন শুধু আপনি একটা সই করবেন। আপনার মিসেস মায়া চৌধুরী একটা সই করবে, তাহলে কাগজটা সকল ফর্মালিটি পূরণ হবে। ওকে, ঠিক আছে, আমি আপনার অফিসে যাচ্ছি। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব। শ্রাবণ ফোনটা কেটে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে গিয়ে ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেই মহিলা উকিলটি বলে ওঠে, এখানে আপনার সকল কাগজপত্র, সম্পত্তি এবং আপনাদের রেজিস্ট্রেশন পেপার সবকিছু করে দেওয়া আছে। শুধু কয়েক জায়গায় ওনার সিগনেচার নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে ম্যাম, তাহলে আমি এখন আসি, প্রয়োজনে আপনি চলে আসবেন। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব। আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ঘুমিয়ে আছে এখনো মায়া। মায়াকে বিয়ে করতে পারেনি বলে আলতাফ হোসেনের ছেলে আলম নিজের রুমে বসে একের পর এক মদ খেয়ে চলেছে। পুরো রুমটা কাচের বোতল এবং কাঁচ দিয়ে ভেঙে ফ্লোরটা সাদা করে ফেলেছে। নিজের চোখে ছেলের এরকম কষ্ট যেন আর সহ্য করতে পারছে না আলতাফ হোসেন। আলতাফ হোসেনের ছোট ভাই হচ্ছে মির্জা।
যে বর্তমানে ঢাকায় কোনো এক শহরে থাকে। মির্জা আর আলতাফ সাহেব মিলে শ্রাবণের সাথে গেম খেলেছে, যে গেম খেলার কারণে আজকে তাদের পরিণতিটা পরিমাণে রূপান্তরিত হয়েছে। না হয়েছে এপার, না হচ্ছে ওপার, মাঝখানে আটকা পড়ে আছে তাদের সম্পর্কগুলো। বাড়িতে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যে শ্রাবণ। বাড়িতে পৌঁছে গিয়ে সিকিউরিটি গার্ডটাকে বলে ওঠে, সম্পূর্ণ খেয়াল নিয়েছো তো? শ্রাবণের কথা শুনে এবার তার দলের মেয়ে গার্ডটা বলে ওঠে, না বস, তেমন কেউ আসেনি, শুধু একটা ছেলে এসেছিল যে এখানে এসে পাগলামো করছিল আর বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমরা অনেক বাধা দিয়েছি, আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। ছেলেটা সম্ভবত আলতাফ হোসেনের ছেলে আলম। গুড, খুব ভালো করেছো। আমার অনুমতি ছাড়া যেন একটা পিঁপড়ে পর্যন্ত বাড়ির চার দেওয়ালে প্রবেশ করতে না পারে। ওকে বস, ঠিক আছে। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করে রুমের ভিতরে যায়। রুমটা বন্ধ করে রাখা আছে মায়াকে। বাড়ির সৌন্দর্য আর বাড়িটা কত কোটি কত বিলিয়ন টাকা হতে পারে সে ধারণা দিতে গেলে প্রায় গল্পটাই শেষ হয়ে যাবে। বাড়িটা বাইরে থেকে যেমন তেমন, ভিতরটা অপরূপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছে এই বাড়ির বড় কর্তা মমতাজ আলী। বাড়ির এক একটা জিনিস যেন লাখের উপরে কেনা। সর্বমোট বাইরেটা প্রায় 21 কোটি টাকা, জিনিসপত্র সহ মিনিমাম 31 থেকে 35 কোটি টাকা হবে। বাড়িটা যেন একটা রাজপ্রাসাদ। বড় বড় নেতা এই বাড়িতে থাকে। এই বাড়ির ভিতর দিয়ে যেন একটি পিঁপড়েও প্রবেশ করতে পারবে না, কেননা এর কাজগুলো এত নিখুঁত ও পাটি করে তৈরি করা হয়েছে যা বলার বাহিরে। মমতাজ আলী খুব কড়া মনের ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের পরিবারকে রক্ষা করতে পারেননি তিনি। সেই ঘটে যাওয়ার কালো রাতের ঘটনা আজও মনে পড়লে মায়া চিৎকার দিয়ে ওঠে। রুমের মধ্যে প্রবেশ করে শ্রাবণ দেখে মায়ার পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরে গেছে। নাভির উপরে ছোট্ট একটা তিল। তিলটা যেন একটা ছেলেকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। পেটটা ভীষণ রকমের ফর্সা, বুক থেকে পেট পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ঘোর লাগা এক মায়ায় তাকিয়ে আছে শ্রাবণ। মনে হচ্ছে শ্রাবণের যেন এখনই তাকে আপন করে কাছে টেনে নেয়। হঠাৎ করে ব্যাত্তব মশা হাতে কামড় দেওয়ার সাথে সাথে শ্রাবণের ঘোর কেটে যায়। শ্রাবণ নিজের মনে বলে ওঠে, ছি ছি ছি, এই আমি এখন কি করতে যাচ্ছিলাম? শ্রাবণ, নিজেকে কন্ট্রোল কর। কোনো মেয়ে বা কোনো নারীর পাল্লায় নিজেকে ফেলিস না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। নিজেকে কন্ট্রোল করতে শেখ বেটা। এই বলে যখনই মাথা ঘুরিয়েছে আবার চোখ যায় তার পেটের উপরে, সে নাভির তিলটার উপরে। এবার যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না শ্রাবণ। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মায়া সেই ফর্সা পেটের নাভির উপরে তিলটাতে একটা চুমু খায়। সাথে সাথে ঠান্ডা তরল কোনো কিছু ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে যায় মায়ার। মায়া দেখে শ্রাবণ তার পেটে চুমু খাচ্ছে। মায়া এটা দেখে শ্রাবণকে একটা ধাক্কা দেয় আর চিৎকার দিয়ে বলে ওঠে, ছি শ্রাবণ, ছি। এতদিন জানতাম আপনার রক্তের নেশা ছিল, কিন্তু এখন যে তার সাথে নতুন কোনো নেশা যোগ করেছ ভাবতে পারিনি। তা কবে থেকে মেয়েদেরকে ভোগ করার নেশা আপনার ভিতরে জাগলো শুনি? শ্রাবণ হঠাৎ করে মায়ার এরকম কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে ভেবে পায় না। মায়া আবার বলে ওঠে, শ্রাবণ, আপনি যদি আমার উপর কোনো রকম জোর খাটান তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। মায়ার মুখে এরকম কথা শুনে হঠাৎ করে শ্রাবণ মায়ার গালে দুটো থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে বিছানায় পড়ে যায় মায়া। সাথে সাথে মায়া কান্না শুরু করে দেয়। শ্রাবণের হঠাৎ করে রাগ উঠে যায় পুরনো দিনের একটা কথা মনে পড়তেই। মায়াকে খাটের সাথে চেপে ধরে মায়ার উপরে উঠে নিজের দুটো ঠোঁট চার ঠোঁটে রূপান্তরিত করে দেয়। পাগলের মতো মায়ার ঠোঁট দুটোকে চুষতে থাকে শ্রাবণ। 5 মিনিট পর ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। কান্নার গতিবেগ যেন বেড়ে যায় মায়ার। মায়ার দিকে বড় বড় চোখ করে তাকাতেই মায়া যেন চুপসে যায়। মায়া শ্রাবণকে ভীষণ রকমের ভয় পায়। তারপরও মায়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এটা দেখে পকেট থেকে কাগজটা বের করে শ্রাবণ বলে ওঠে, দেখো মায়া, এইখানে একটা সই করে দাও। আমি চাই না তুমি নিজের কষ্টকে নিজে ডেকে আনো। শ্রাবণের মুখে এরকম কথা শুনে মায়া শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের সামনে এগিয়ে গিয়ে পাগলের মতো হাসতে থাকে। সাথে কান্নামাখা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কষ্ট দুঃখ
এসব কাকে বলে শ্রাবণ জানেন আপনি? সত্যি কথা বলতে তো সুখ কাকে বলে ভুলে গেছে যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন। আপনাকে দেখলে আমার ভীষণ ভয় লাগে শ্রাবণ। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে ভয় পাই। আপনার মতন একটা খুনির সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আর রইল আপনার কষ্ট দুঃখ, এসব তো আপনার এই চেহারাটা দেখলেই মনে পড়ে যায়। আপনার সাথে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো শ্রাবণ। যেদিন থেকে আপনি আমার জীবনে এসেছেন সেদিন থেকে আমি ভালো থাকা, ভালোবাসা, ঘুমানো, খাওয়া দাওয়া সব ভুলে গেছি। আমি তো অনেক আগেই মরে গেছি। এই বলে কাঁদতে থাকে মায়া। মায়ার কান্না দেখে বেশ খারাপ লাগে শ্রাবণের। হঠাৎ করে পুরনো দিনের সেই কষ্টের কথা মনে পড়তেই শ্রাবণীর চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করে, শরীরের রগগুলো ফুলে ওঠে। এক দানবে পরিণত হয় শ্রাবণ। শ্রাবণ আবার কঠিন মন নিয়ে বলে ওঠে, দেখো মায়া, আমি চাই না তোমাকে কষ্ট দিতে, কিন্তু কষ্টকে তুমি যদি নিজ থেকে নিয়ে আসো তাহলে আমি কি করতে পারি বলো? তাই এখানে ছোট্ট করে একটা সই করে দাও। আমি কখনোই সই করব না। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। দেখো মায়া, বাড়াবাড়ি করিও না, দ্রুত কাগজটাতে সই করে দাও। নিজের ভালোর চাও তো? বললাম না সই করব না। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, মরে গেলেও সই করব না। না কথাটা শুনে হঠাৎ করে শ্রাবণের মাথায় রাগ উঠে যায়। আর কোনো কিছু না ভেবে আরেকটা থাপ্পড় দেয় মায়ার গালে। মায়া খাটের উপর গিয়ে ছিটকে পড়ে যায়। শ্রাবণের পরনে থাকা প্যান্টের বেল্টটা খুলে একের পর এক হিংস্র জানোয়ারদের মতো আঘাত করতে থাকে মায়ার শরীরে। মায়া চিৎকার করছে। মায়ার এই চিৎকার আর আর্তনাদে যেন পুরো রুমটা থরথর করে কাঁপছে। তবুও শ্রাবণ একের পর এক মেরে চলেছে। যেখানে বেল্টের বাড়ি লাগে সেখান থেকেই চামড়া ফেটে ফিনকি কেটে রক্ত বের হতে থাকে। মারতে মারতে পুরো শরীরটা ফাটিয়ে ফেলেছে। অনেক জায়গা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। মার সহ্য না করতে পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মায়া। কিছুক্ষণ পরে শ্রাবণের ধ্যান ফিরে আসে। নিজের রাগটাকে কন্ট্রোল করে কিছুক্ষণ পর মায়ার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। কেননা রাগের বশে মায়াকে মারতে মারতে প্রায় মেরে ফেলেছে। পুরো শরীর থেকে রক্ত বেরোচ্ছে। শ্রাবণ এবার যেন কান্নায় ভাঙা কণ্ঠে নিজে নিজে বলে ওঠে, কেন মায়া, কেন? তুমি আমার কথা শোনো না? আমি যে তোমার ভালো চাই, ক্ষতি না। তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমার শত্রু নয়, তোমার বন্ধু। এদিকে মায়া জ্ঞান হারিয়ে ফেলেছে। শ্রাবণ নিজের রাগটাকে কন্ট্রোল করার পরে ড্রয়ার থেকে একটা মহলম বের করে মায়ার শরীর থেকে এক এক করে সমস্ত কাপড় খোলে। তারপর একটা চাদর গায়ে দেয়। তারপর বেল্টের আঘাতে ফেটে যাওয়া সেই জায়গাগুলোতে প্লেথিন লাগিয়ে দেয়। যত লাগিয়ে দিচ্ছে তত যেন মায়া কেঁপে ওঠে পুরো শরীরটা। গরম হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে যেন জ্বর এসেছে। শ্রাবণ আরও দেরি না করে তাদের পরিবারের ডক্টরকে ফোন করে। ফোন রিসিভ করতেই ডক্টর ম্যাম বলে ওঠে, শ্রাবণ সাহেব বলেন, তা হঠাৎ করে এতদিন পর আমাকে ফোন করলেন? মায়া ঠিক আছে তো? না ডক্টর, কোনো কিছুই ঠিক নেই। আপনাকে একবার এখানে আসতে হবে। মায়ার শরীরে প্রচণ্ড রকমের জ্বর। আপনি দ্রুত মেডিসিন সহ চলে আসেন। শ্রাবণ সাহেব, এটা আপনি কি বলছেন? মায়ের শরীরে প্রচণ্ড রকমের জ্বর এসেছে আর আপনি আমাকে এখন ফোন দিচ্ছেন? হ্যাঁ ডক্টর, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, দ্রুত চলে আসুন। ওকে, ঠিক আছে। শ্রাবণ মায়ার পাশে বসে কপালে জল পড়তে দিতে থাকে। তখনই টেবিলের উপর রাখা মায়ার ফোনটা বেজে ওঠে। শ্রাবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় আলতাফ হোসেন ফোন করেছে। তাই দ্রুত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে আলতাফ হোসেন বলতে থাকে, হ্যালো মায়ামা, কেমন আছো? শ্রাবণের সাথে বেশি কথা বলবে না, ওর থেকে দূরে দূরে থাকবে। ও খুব ভয়ঙ্কর। তোমার পরিবারকে সে ধ্বংস করে দিয়েছে, মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছে। ওর কাছ থেকে সাবধানে থাকবে। আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করবে না, তোমাকে খুব শীঘ্রই জানোয়ারটার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো মা। হ্যালো, কি হলো? কোনো কথা বলছো না যে মামনি? কোনো কথা ছাড়াই শ্রাবণ কলটা কেটে দেয়। তারপর কি ভেবে যেন একটা রহস্যময় মুচকি হাসি দেয়। এদিকে কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। তারপর মায়াকে চেক আপ করার জন্য তার শরীরে হাত দেয়। শরীরে হাত দেওয়ার সাথে সাথে তো চমকে ওঠে আর বলে ওঠে, এ কি শ্রাবণ, মায়ের শরীরে এত মারের চিহ্ন কেন? কি করেছো তুমি ওর সাথে? না ডক্টর,
এমন কোনো কিছুই নয়। তারপর শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে সকল ঘটনা শোনাতে থাকে। আপনারাও শুনতে পারবেন, অপেক্ষা করেন। সবটা শুনে ডক্টর ম্যাম আবার বলে ওঠে, কাজটা আপনি একদম ভালো করেননি। শ্রাবণ সাহেব, নিজের রাগটাকে কন্ট্রোল করতে শিখুন। হয়তো আজকে মায়া মরে যেতে পারতো। আমি কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। আর হ্যাঁ, ওনার গায়ে আর হাত দিবেন না। যত্ন নেওয়ার চেষ্টা করবেন। মানুষকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে বিশ্বাস অর্জন করতে হয় শ্রাবণ সাহেব। আপনি ঠিকই বলেছেন। আসলে পুরনো দিনের স্মৃতিগুলো যখন মনে পড়ে না, তখন নিজেকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে পড়ে। এতে মায়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সেই জানোয়ারদের যারা আমার বিরুদ্ধে মায়াকে উস্কিয়েছে। মায়ার থেকেও তাদের এতটা ভয়ঙ্কর মৃত্যু দিব যে ওরা কল্পনাও করতে পারবে না। আমি আপনাকে সব সময়ই সাপোর্ট দিব। আপনার যে কোনো সাহায্য আমাকে ডাকবেন। কেননা মনতাজ সাহেব যখন বেঁচে ছিলেন উনি আমাকে খুব স্নেহ করতেন। আজকে ওনার জন্যই আমি ডাক্তার হতে পেরেছি। ওনার পরিবারের জন্য কোনো কিছু করতে পারলে আমিও ধন্য। আর হ্যাঁ, ওনাকে কোনো কম্বল বা লেপের সাথে জড়িয়ে ধরলে হবে না। ওনার এত পরিমাণ জ্বর যে আপনি ওনাকে জড়িয়ে ধরে সারাদিন ঘুমিয়ে থাকবেন। আপনার শরীরের তাপ আর মায়ার শরীরের তাপ দুটোই একত্রিত করে মায়ের জ্বরকে সম্ভবত কন্ট্রোলে আনা যাবে। এছাড়াও মেডিসিনগুলো খুব যত্ন করে খাওয়াবেন। ঠিক আছে শ্রাবণ সাহেব? ঠিক আছে। তারপর ডাক্তার ম্যাম সেখান থেকে চলে যায়। মায়ার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। মায়ার কপালে হাত বুলিয়ে যখনই ঘর থেকে বের হতে যাবে তখনই তার ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই বলে ওঠে ফোনের ওপাশ থেকে, হ্যালো বস, আপনি কোথায়? জানোয়ারটাকে তুলে এনেছি, গোডাউনের চেয়ারের সাথে বেঁধে রেখেছি, চারপাশে আগুন জ্বালিয়ে দিয়েছি। আপনি আসবেন না? যাব। তোমরা সব কিছু আমার তৈরি করে রেখো। যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে আমি সমস্ত কথা শুনতে চাই। ওকে বস, ঠিক আছে, আমরা সব কিছু রেডি করছি। ওকে। তারপর কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে সেই অজানা গুপ্ত ঘরের উদ্দেশ্যে, যে ঘরটা আজও অজানা, আজও ধোঁয়াশায়। শুধু রয়ে গেছে কিছু অজানা কিছু কথা, যেটা শুধু কালো এক ছায়া। রুমের ভিতরে প্রবেশ করতেই রুমটা যেন কেঁপে ওঠে। শ্রাবণের উপস্থিতি যেন ভয়ের আওয়াজ জানান দিচ্ছে রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে। শ্রাবণ গামলায় এক মগ পানি নিয়ে ছেটা দেয় ছেলেটির মুখে। চামড়াগুলো যেন খসে পড়তে থাকে। হঠাৎ করে ছেলেটি এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। রুমের ভিতরে উপস্থিত আছে প্রায় 20 থেকে 25 জনের মতো ছেলে মেয়ে। সবগুলো হচ্ছে কালো গ্যাংয়ের ছেলে মেয়ে। ছেলেটা ছটফট করতে থাকে। শ্রাবণের সেই মেয়ে বডিগার্ডটা ছেলেটির পরনে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে, উলঙ্গ করে ছেলেটিকে বসিয়ে রাখছে। মেয়েগুলো লজ্জায় সেদিকে তাকাচ্ছে না। শ্রাবণ একটা চেয়ার নিয়ে ছেলেটির সামনে বসে। মুচকি হাসি দিয়ে বলে ওঠে শ্রাবণ, দেখ ভাই, মরতে তোকেই হবেই, কিন্তু মরার আগে তোকে সত্যি কথাগুলো বলে যেতে হবে। ছেলেটি কোনো কথা বলে না, চুপচাপ নিজের চোখের পানিগুলো ফেলছে। অবশেষে শ্রাবণ আবার বলে ওঠে, দেখ, মরতে তোকে হবে, কিন্তু মৃত্যুর সময় যদি তুই শাস্তি পেয়ে মরিস তাহলে কি ভালো দেখায়? যদি শাস্তি পেতে না চাস তাহলে সত্যি কথাগুলো বলে দে। শ্রাবণের মুখে এরকম কথা শুনে ছেলেটি হাসতে থাকে। ছেলেটার হাসি যেন শ্রাবণের একদম ভালো লাগছে না। ছেলেটি বলে ওঠে, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি তোকে বলে দেব? তুই ভয় দেখাবি আর আমি ভয়ে সব বলে দেব? এমনটা নয়। ছেলেটির মুখে এরকম কথা শুনে শ্রাবণ মুচকি একটা হাসি দেয়। পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে সেটাকে মনের সুখে টানতে থাকে। ছেলেটির কথাগুলো শুনতে থাকে আর কিছু বলতে যাবে, তখনই পিছন থেকে তার মেয়ে বডিগার্ড বলে ওঠে, এই জানোয়ার, তোর সাহস কি করে হয় ভাইয়ের মুখে মুখে তর্ক করার? মুখে এখন কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিব। চুপচাপ বেয়াদবি না করে ভাই যাও বলছে সেটা কর। ছেলেটি যেন হাসতে থাকা মেয়ে বডিগার্ডের মুখে এ কথা শুনে ছেলেটি বলে ওঠে, আমি তো ভেবেছিলাম তুই ছেলে, কিন্তু এখন দেখছি তুই মেয়ে। তবে যাই বলিস, তোর ফিগার দেখে সেই কোনো খারাপ মেশিনও খাড়া হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে সিগারেটের অংশটা ফেলে দিয়ে পা দিয়ে চেপে ধরে ছেলেটির পা দুটো। পা দিয়ে চেপে ধরার সাথে সাথে ছেলেটি লাফাতে থাকে ব্যাঙের মতো। কার্টুনের ভিতর থেকে কয়েকটা ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে
কোনো কথা ছাড়াই মেয়ে বডিগার্ডটাকে ইশারা দিতে চোখগুলো বেঁধে দেয় শ্রাবণের। তারপর হাতে থাকা ইঞ্জেকশনের সিরিজগুলো একের পর এক গাঁথতে থাকে পাগলের মতো। সেকেন্ডে যেন 2টা ইঞ্জেকশনের সিরিজ তার শরীরে পুশ করছে। এত স্পিডে ইঞ্জেকশনের সিরিজ দিয়ে তার শরীরের গাঁথতে থাকে যা চোখে দেখা যায় না। শরীরটা ইঞ্জেকশনের সুচ দিয়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। গেতে গেতে শরীরটাকে একাকার করে ফেলেছে। ছেলেটির এমন কোনো জায়গা নেই যেখানে ইঞ্জেকশনের সিরিজ ঢুকানো হয়নি। ইঞ্জেকশনের প্রত্যেকটা সিরিজে যা বিভিন্ন ব্র্যান্ডেড অ্যালকোহল, কেরোসিন এবং পুকুরের পচা পানি শরীরের মধ্যে পুশ করে দেয়। তারপর হাত পা শিরা উপশিরাগুলো কেটে দেয়। সাথে সাথে রক্ত বের হতে থাকে। শ্রাবণ মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিটমিট করে চোখ খুলেছে মায়া। মায়া নিজেকে খাটের উপর আবিষ্কার করে আর বলে ওঠে, এ কি, আমি এখানে কেন? সাথে সাথে যেন নিজের শরীরের ব্যথা অনুভব করে মায়া। প্রচণ্ড রকমের শরীর ব্যথায় ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে দেখতে পায় তার পাশে বসে আছে হেলান দিয়ে শ্রাবণ। এখনো ঘুমিয়ে চলেছে। নিজের শরীরের দিকে তাকিয়ে তো অবাক। মায়া নিজের রাগটাকে কন্ট্রোল করে হাজার যন্ত্রণা নিয়ে খুব কষ্ট করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। হঠাৎ করে তার মনে পড়ে ফোনের কথা। ফোনটা হাতে নিয়ে দ্রুত ফোন করে আলতাফ হোসেনের নাম্বারে। ফোন করার সাথে সাথে বলে ওঠে, হ্যালো আঙ্কেল, কোথায় আপনি? আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলুন। আমি আর থাকতে পারছি না। ও আমার উপর ভীষণ অত্যাচার করছে। আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। দেখো মামনি, তুমি ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। তুমি কি জানো আঙ্কেল, কালো আমাকে ওর বেল্ট দিয়ে প্রচুর পরিমাণে মেরেছে। আমি আর সহ্য করতে পারছি না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে নিয়ে যাও। মামনি, তুমি কষ্ট পেও না, দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা। ওকে শাস্তি দিয়ে মারা যাবে না, বুদ্ধি দিয়ে মারতে হবে। তাই করুন আঙ্কেল, প্রয়োজনে ওকে মেরে ফেলবো, তবুও আমি ওর সাথে থাকবো না। ওকে মামনি, দেখছি। এই বলে ফোন কেটে দেয় আলতাফ হোসেন। মায়া ফোনটা রেখে যখনই বিছানায় হেলান দিতে যাবে তখনই চমকে উঠে মায়া। কেননা তার পাশেই বড় বড় চোখ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রাবণকে দেখে বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে মায়ার। মায়া ভয়ে জড়সড় হয়ে শ্রাবণের মুচকি হাসি দিয়ে বলে ওঠে, মায়া, তুমি কিন্তু আবার ভুল করছো। তুমি হীরাকে না নিয়ে কয়লাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছো। নিজের বিপদ নিজেই ডেকে আনছো। শ্রাবণের কথা শুনে মায়া আর এক মুচকি হাসি দেয়। এবার মায়া মুচকি হেসে বলে ওঠে শ্রাবণের উদ্দেশ্যে, কি যে বলেন না শ্রাবণ, আমার কাছে আপনার থেকে কি আর কোনো বড় বিপদ আছে? আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না। আর আমার অনুমতি ছাড়া তুমি বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এই ফোনটা আমার কাছে থাকুক। আমার ফোন আমার কাছে থাকবে। আমি আমার ফোন কাউকে দিতে পারবো না। কথা বাড়িয়ে ঝামেলা তৈরি করিও না। দিব না মানে দিব না, যা ইচ্ছা তাই করেন। ওকে, রেখে দাও। এরপর শ্রাবণ সেখান থেকে বেরিয়ে পড়ে। দরজার বাহিরে মহিলা বডিগার্ডের মাধ্যমে খাবার পাঠিয়ে দেয় রুমের ভিতর। খাবো না, কিন্তু ক্ষুধা লেগেছে অনেক মায়া, তবুও খেয়ে ফেলে মায়ার দিকে। আলতাফ হোসেনের প্ল্যান বানাতে থাকে তার ভাই মির্জার সাথে কি করে মায়াকে নিজের হাতে পাবে। উপস্থিত থাকা মির্জা সাহেব বলে ওঠে, ভাই, শ্রাবণের দুর্বলতা খুঁজতে থাকো। প্রত্যেক মানুষের দুর্বলতা থাকে। শ্রাবণের দুর্বলতা কি সেটা খুঁজে বের করো। আজকে প্রায় 2 বছর হতে চললো, এখনো খুঁজে বের করতে পারোনি কে এই শ্রাবণ, কোথা থেকে এসেছে এই চৌধুরী বাড়িতে, আর তার দুর্বলতাকে খুঁজে বের করতে পারোনি তুমি কিভাবে? ওর বিষয়ে যে ছেলেটাকে খবর আনতে পাঠিয়েছিলাম সেই ছেলেটা নিখোঁজ। সম্ভবত শ্রাবণ তাকে মেরে ফেলেছে। হয়তো বা। তাদের দুই ভাইয়ের কথার মাঝখানে এসে উপস্থিত হয় তাদের ছেলে ও ভাতিজা। আলম শিকদার বলে ওঠে, বাবা, আমি তোমায় বলেছিলাম যে এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই, কিন্তু তুমি যেতে দিলে না। এখন বিপদ সামলাও। ছেলেকে দেখে ছেলের কথায় কোনো কান না দিয়ে দুই ভাই নিজেদের মতো কথা বলতে থাকে। আলম আবার বলে ওঠে, বাবা, আমি যদি মায়াকে না পাই তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। না পাবে তুমি সম্পত্তি, আর না পাবে তুমি তোমার ছেলেকে। যা করবে দ্রুত করো। প্রয়োজন হয়েছে শ্রাবণকে আমি মেরে ফেলবো, তবু আমার মায়াকে চাই। এই বলে আলম সেখান থেকে বেরিয়ে পড়ে।
অন্যদিকে অনেক দিন পর নিজের বাড়িতে পা দিয়ে চারদিকটা ভালো করে ঘুরে দেখতে থাকে মায়া। মায়ার পিছনে প্রায় 10 জন মেয়ে বডিগার্ড। মায়া পুরো বাড়িটাকে দেখছে আর বলে ওঠে, পুরো স্মৃতি জুড়ে শুধু এই বাড়িতে আমার কত সুখেই ছিলাম ভাই বোন দাদু দিদা বাবা মাকে নিয়ে, কিন্তু শ্রাবণ নামের সেই কালবৈশাখী ঝড়টা আমার জীবনে এসে উলটপালট করে দিয়েছে সব কিছু ভেঙে চুরে। এক এক করে পুরো বাড়িটাকে ঘুরে দেখতে থাকে। শ্রাবণ খুঁজে বেড়াচ্ছে সেই রহস্যময় ঘটনাটি, কি করে হত্যা করা হলো তার পুরো ফ্যামিলিকে। সেই কালো রাতের কথা মনে করে শ্রাবণ আজও খুঁজে বেড়ায় সেই রহস্যময় খুনিদের। হাঁটতে হাঁটতে মায়া একটা রুমের ভিতরে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় আর বলে ওঠে তার বডিগার্ডদের উদ্দেশ্যে, আচ্ছা, এরকমটাকে কেউ ব্যবহার করতো? এটা তো প্রায় অনেক 1 বছর ধরে বন্ধ হয়ে আছে। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কে রেখেছে পুরো বাড়িটা, এখনও চকচক করছে। এটা তো এতদিনে মাকড়সার জাল পোকামাকড়ে ভিড়ে যাওয়ার কথা, সেখানের বাড়িটা এখনও সচ্ছল অবস্থায় কি করে আছে? এই বিষয়ে আমরা কোনো কিছুই বলতে পারবো না। শ্রাবণ স্যার আমাদের বলতে মানা করেছে, আর এসব বিষয়ে সম্পূর্ণ শ্রাবণ স্যার জানে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে শ্রাবণ আসলে কে? সে কোথা থেকে এসেছে? সে কি করে সেদিন প্রাণে বেঁচে গেল? কি করে সে এতদিন কোথায় ছিল? আর সে কি করে জানলো যে আজকে আমরা বিয়ে করতে চলেছি আর আমি আঙ্কেলের বাড়িতে আছি? সরি ম্যাম, আসলে এই বিষয়ে আমরা তেমন কিছুই জানি না। শ্রাবণ আসলে একজন মাফিয়া নয়, এটা বলতে পারি, তবে উনি একজন। কথাগুলো বলতে গিয়ে থেমে যায় মহিলা বডিগার্ড। মায়া ভুরু কুঁচকে সেদিকে তাকায়। কি বলতে গিয়ে থেমে গেল সেটা জানার জন্য মায়া কৌতূহল নিয়ে আবার বলে ওঠে, আচ্ছা, তুমি কি বলতে গিয়ে থেমে গেলে? শ্রাবণ আসলে কে? সত্যি করে বলো, ওর পরিচয় কি? কোথা থেকে এসেছে এই শ্রাবণ? মহিলা বডিগার্ডটি আরও কিছু বলতে যাবে, কিন্তু তার আগে পিছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ একজন মুচকি হেসে বলে ওঠে, আমি তো আগেই বলেছি মায়া, সময় হলে সবটা জানতে পারবে। সময়ের আগে আমার পরিচয় খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলবে রহস্যময় সেই গোলকধাঁধার ভিতরে। সব কিছু তোমার সামনে রাখা আছে, শুধু পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে তোমায় দেখতে হবে। ধারাসূত্র বইয়ের অঙ্কন ছবি শুধু তোমাকে মেলাতে হবে, তবেই তুমি তোমার ফ্যামিলিকে ফিরে পেতে পারো। কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে পড়ে শ্রাবণ। শ্রাবণের পিছনে আরও 10টা গাড়ি বেরিয়ে পড়ে। শ্রাবণ গাড়িগুলো নিয়ে প্রায় শহরের শেষ প্রান্তে চলে এসেছে। সেখানে দেখতে পায় একটি ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কোনো রকম পারমিশন ছাড়া পুরো দলকে নিয়ে ভিতরে ঢোকে। সেখানে ঢুকে দেখতে পায় বেআইনি অস্ত্রসহ বিভিন্ন রকম বেআইনি কার্যক্রম সেখানে করা হচ্ছে। কোনো কথা ছাড়াই শ্রাবণ বলে ওঠে, পুরো ফ্যাক্টরিটা সিল করে দাও। যারা যারা মাতব্বরি করবে তাদের জবানবন্দি নিয়ে এই লাভার আগুনে তাদের ফেলে দেবে। শ্রাবণের কথা মতো দ্রুত তারা কাজ করে। যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আগুনের লাভার ভিতর আসলে সেখানে বন্দুক, বুলেট, বিভিন্ন প্রকার বোম, গুলি এইসব চোরের কারবারির কাজ করছিল ফ্যাক্টরিতে, যেগুলো সরকারের অনুমতি ছাড়া। আর এই ফ্যাক্টরির মালিক হচ্ছে মির্জা সাহেব। মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে মির্জা সাহেবের ফোনে রং নাম্বার থেকে কেউ একজন কল করে বলে ওঠে, মির্জা সাহেব, কী অবস্থা আপনার? প্রথম উপার্জনের ধাপ সবেমাত্র বন্ধ করলাম। নিজেকে বাঁচতে চাইলে আন্ডারগ্রাউন্ডে চলে যান, নয়তো প্যান্টটা খুলে আর প্যান্টটা পরার সময় পাবেন না। কথাটা বলে ফোন কেটে দেয়। কথাটা শুনে সোফার উপর ধপ করে বসে পড়ে মির্জা সাহেব। মির্জা সাহেবের এমন অবস্থা দেখে আলতাফ হোসেন বলে ওঠে, কি হয়েছে ভাই, তুমি এমন করছো কেন? আরে চুপ শালা বলদ, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তোরা শুধু নিতে জানিস, দিতে জানিস না। আজ এটা চাই ওটা চাই, আজ মাঘির কাছে যাব, আজ মাঘির কাছে যাব, কালকে মদ খাবো, ফুর্তি করব, এক এক দিন এক এক রকমভাবে আমার কাছ থেকে টাকা নিস। এদিকে তোরা খেয়াল রেখেছিস আমাদের যে বেআইনি কোম্পানিটা ছিল সেটা ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে কেউ একজন। কথাটা শুনে চমকে যায় আলতাফ হোসেন। শ্রাবণ রুমের মধ্যে বসে ব্ল্যাক কালারের একটা সিগারেট খাচ্ছে। সামনে রাখা আছে অসংখ্য রাস্তার ম্যাপ ও কিছু ঘটনার ফুটেজ, যেগুলোকে কয়েকজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং শ্রাবণ নিজে একসাথে মিলাচ্ছে। অন্যদিকে যে করে হোক শ্রাবণের বলা সেই কথাগুলোকে আমি খুঁজে বের করতে হবে। কেন সে আমায় এই কথাগুলো বলল?
ফিরে পেলেও পেতে পারি আমার পরিবারকে। এর দ্বারা সে কী বুঝিয়েছে? আদৌ আমার বাবা মা মরেছে তো? আমার ফ্যামিলি আবার বেঁচে নেই তো? ও মাই গড, শ্রাবণকে আমায় ফলো করতে হবে। আচ্ছা, কে এই শ্রাবণ? নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে করছে। অবশ্যই জানাবো। চলুন তাহলে শ্রাবণের পরিচয়টা দিয়ে দিই। গল্পের শেষ মুহূর্তে শ্রাবণ এমন একজন যে দেশ ও দেশের বাহিরে খ্যাতি ও পরিচয় দিয়ে সুফল একজন সাফল্য ব্যক্তি। তার পরিচয় খুঁজতে যাওয়া মানে নিজেকে কুমিরের সামনে ফেলা। শ্রাবণের পরিচয় কেউ জানতে গেলে মৃত্যুটা তার জন্য নিশ্চিত হবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি। মন্তাজ চৌধুরীর বিশালবহুল বাড়ির প্রায় হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকার মালিক। এত পরিমাণ তাদের টাকা যে তারা বলতে ভুলে যায় কোথায় কোন ব্যাংকে কতগুলো টাকা রাখা আছে। এক বাক্যে সারা বিশ্বের মানুষ চেনেন মন্তাজ চৌধুরীকে। কে না তার বিজনেস, প্রপার্টি এবং সফলতা শুধু বাইরের জগতে নয়, ইতিহাসের জগতে, বইয়ের জগতে এবং বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে। কথাই আছে না, যার যত বেশি সম্পদ তার তত বেশি টেনশন, আর যার এই সম্পদ নেই তার নেই টেনশন। মন্তাজ চৌধুরী পুরো পরিবারকে নিয়ে বেশ সুখে আছে, কিন্তু সুখটা বেশি দিন টিকল না। মন্তাজ চৌধুরী বুঝে গিয়েছে তার ফ্যামিলির উপরে আক্রমণ হতে পারে হামলা। একটা রোড অ্যাক্সিডেন্টে তার পরিবারের কয়েকজন সদস্য মারা যায়। সে থেকে লোকপ্রতি 5 জন করে বডিগার্ড ঠিক করে রেখেছেন, যে যখন বাইরে যায় তার সাথে বাহিরের 5 জন করে যায়। অনেক দিন পরে বাড়িতে একটা বিশালবহুল পার্টি রেখেছেন মন্তাজ সাহেব। দেশ বিদেশ, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, অফিস কর্মচারীরা এবং বিজনেসম্যানেরা এসেছে বাড়িতে নিজের একমাত্র নাতনির বার্থডের পার্টিতে। হইচয়ে মাতিয়ে তুলেছে পুরো বাড়িটাকে। বেঁচে আছে শুধু মায়ার বাবা মা, দাদু দিদা এবং মায়ার ছোট্ট একটি ভাই। তাছাড়া পুরো বাড়িটাকে কোনো এক অজানা রহস্যে গ্রাস করে নিয়েছে। রোড অ্যাক্সিডেন্টে তাদের ফ্যামিলি আরও কিছু সদস্য কবর দেশে তলিয়ে গেছে। চারিদিকে ছোট্ট ছোট বাচ্চারা ছোটাছুটি করে খেলাধুলা করছে, কেউ গল্পগুজব করছে, কেউ নাচ গানে মেতে আছে, কেউ হাসাহাসি করছে, কেউ পার্টিটাকে আরও মাতিয়ে তোলার জন্য বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করছে। কেক কাটার সময় হয়ে গেছে। মন্তাজ চৌধুরী বলে ওঠে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দূর দূরান্ত থেকে আসা আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী ভাই ও বোনেরা, পাড়া প্রতিবেশী সহ আমার কাছে আত্মীয় স্বজন এবং আমার অফিস কর্মচারী ব্যক্তিবর্গ, আমি মমতাজ আলী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। দেশ বিদেশে সহ সারা বিশ্বে আমাদের কোম্পানি নাম্বার 1 এবং 1 নম্বর স্থানে আছে। শুরুতে এই উপলক্ষে আজকে এই পার্টি, তার সাথে কেন্দ্র করে আমার একমাত্র বড় নাতনি মায়ার জন্মদিন। তাই আপনাদের দেশ বিদেশে দেশান্তর থেকে নেমন্তন্ন করে আনা হয়েছে। দেরি না করে অল্প সময়ের মধ্যেই আমরা কেক কাটবো। দাদুভাই, এইদিকে এগিয়ে এসো। এই নাও দাদুভাই, কেক কাটো। দাদু, আমি কেক কাটবো, একটা শর্তে। আমাকে কিন্তু অনেকগুলো গিফট দিতে হবে। আর হ্যাঁ, আমরা ঘুরতে যাব। এই বাড়িতে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। শুভ আর আমি প্ল্যান করেছি আমরা এবারে ব্যাঙ্গালোরে যাব ঘুরতে। না গেলে কিন্তু আমি কেক কাটবো না। ওকে, ঠিক আছে দাদুভাই, তুমি যেখানে ঘুরতে যেতে চাইবে তোমাকে সেখানেই নিয়ে যাব। ওকে দাদু। এরপর তারা কেক কাটে। কেক কাটার পরে একে একে সকল অতিথিকে কেকের কিছুটা অংশ করে সকলকে খেতে দেয়। সকলে বিভিন্ন রকমের বক্স এনেছে। এত পরিমাণ গিফট পেয়েছে যা একটা রুম পার হয়ে অন্য রুমে রাখা হচ্ছে। প্রায় খাওয়া দাওয়ার পর্ব শেষ। অতিথিরা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। সবেমাত্র ঠিক এমন সময় হঠাৎ করে 30 থেকে 35 জনের মতো কালো পোশাকধারী লোক এসে কোনো রকম কথা বা অ্যাকশন ছাড়াই অপারেশন চালু করে দেয়। প্রত্যেকজনের হাতে এক একটা করে স্নাইপার, এক একটা গরম বুলেটের, আর স্নাইপারের ভিতর থেকে বের হয়ে এসে ক্ষতবিক্ষত করে দিতে থাকে সকল মানুষকে। মুহূর্তের মধ্যে সেখানে দৌড়াদৌড়ি, ছুটোছুটি শুরু হয়ে যায়। কে কোন দিকে পালিয়ে যাচ্ছে দেখার সময় নেই। গরম বুলেটের গুলি এসে নিথর সরল সাদা সিধা মানুষগুলোর শরীরগুলোকে ক্ষতবিক্ষত করে দেয়। গুলি লাগার সাথে সাথে ফ্লোরে পড়েছে।
মুহূর্তের মধ্যেই পুরো প্যান্ডেলটা যেন একটা লাশের শ্মশান ঘাট কিংবা লাশের কারখানায় পরিণত হয়। কয়েকটা বুলেট এসে লাগে মায়ের ছোট্ট ভাই আর তার মা বাবা শরীরে। নিথর দেহগুলো পড়ে আছে ফ্লোরের ওপরে। এগুলো দেখে মোমতাজ সাহেব বুকে হাত দেয়, তাকিয়ে দেখে তার নাতি অঝরে কাছে। নাতনিকে বাঁচানোর জন্য তার কাছে গিয়ে নাতনিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে চেষ্টা করে। তখনই পিছন থেকে সব বডিগার্ডদের বস বডিগার্ড বুলেট বলে ওঠে, স্যার, আপনি মায়া ম্যামকে নিয়ে ওই পাশের গুপ্ত রাস্তা দিয়ে যেতে ধরেন, একদম গোপন আস্তানায় চলে যেতে পারবেন। আমি বাকিটা দেখছি। চারিদিকে গুলি ছড়াছড়ি হচ্ছে। হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনাতে মমতাজ চৌধুরীর বডিগার্ডগুলো পেরে ওঠে না। মরতে মরতে প্রায় সকলকে মেরে ফেলেছে। তখনই পেছন থেকে হঠাৎ করে একজন গুলি করে মমতাজ সাহেবকে বাঁচাতে গিয়ে গুলি খায় বডিগার্ডের লিডার বুলেট। হঠাৎ করে এমন হওয়াতে বুলেট মমতাজ সাহেবের দুই হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, স্যার, আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের রক্ষা করতে পারিনি। আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি। অজানা শত্রুরা খুবই ভয়ঙ্কর। আমার মতে এগুলো আপনাদের খুব পরিচিত শত্রু, যারা আপনাদের বাড়িতে খুব সহজে প্রবেশ করেছে। কেননা মেন গেটের দায়িত্বে আমি ছিলাম। আপনারা যাদের ইনভাইট করেছেন তাদের কার্ড দেখে আমি ভেতরে প্রবেশ করতে দিয়েছি এবং বাইরে থেকে গেট বন্ধ করে দিয়েছি। এছাড়াও আপনাদের নেমন্তন্ন করা মানুষগুলোর ভেতর থেকে আপনাদের এই অজানা পরিচিত শত্রুগুলো। তোমাদের সেখানেই নিয়ে যাব। দেখো বুলেট, তোমার কোনো কিছু হতে দিব না আমি। নিজের চোখ দুটো খুলে রাখো। তোমাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। স্যার, আমার কথা বাদ দেন। আমার ছেলে শ্রাবণ, যাকে আপনি বিদেশে পাঠিয়েছিলেন, তাকে নিয়ে আসেন। সেই আপনাদের সকল রকম বিপদ থেকে আল্লাহর রহমতে রক্ষা করবে। সে যেমন শক্তিশালী তেমনি প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। দেখতে যতটা ভয়ঙ্কর ততটাই হিংস্র। সেই খুঁজে বের করতে পারবে এই অজানা রহস্যময় খুনিদের। আর শেষ কথাটা বলতে পারে না বডিগার্ড বুলেট। তার আগে হয়ে যায় কবর দেশে স্থায়ী বাসিন্দা। গোলাগুলির মধ্যবর্তী সময়ে সবার চোখের আড়ালে মোমতাজ সাহেব তার নাতনি মেয়েকে নিয়ে সেই গোপন রাস্তা ধরে গোপন গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যায়। এতদিন এই গোপন আস্তানার সন্ধানে কেউ জানত না, শুধু জানত বুলেট এবং মোমতাজ সাহেব। ভীষণ রকমের ভয় পেয়ে আছে মায়া। মায়া অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। এরই মধ্যে মোমতাজ সাহেব নিজের পকেট থেকে ফোন বের করে কল করে অজানা নাম্বারে। ফোনটা রিসিভ করতেই মোমতাজ বলে ওঠে, হ্যালো শ্রাবণ, কোথায় তুমি? দ্রুত বিদেশ থেকে দেশের উদ্দেশ্যে রওনা দাও, সোজা আমার বাড়িতে। খুব প্রয়োজন তোমার এই মুহূর্তে আমাকে। পুরো বাড়ি আমার শ্মশান ঘাট লাগিয়ে দিয়েছে অজানা কিছু মাফিয়া খুনি। তোমার বাবা ও মারা গেছে আমাদের রক্ষা করতে গিয়ে। নিজের বাবার খুনের প্রতিশোধের সাথে তোমার বাবার দায়িত্বকে রক্ষা করতে তোমাকে দেশে ফিরতে হবে। কি বলো দাদু? হঠাৎ করে আক্রমণ, তাও আবার আমার বাবা মারা গেছে? তুমি যেখানে আছো সেখানেই থাকো। আর হ্যাঁ, কলটা কাটার প্রয়োজন নেই, আমি রওনা দিচ্ছি। কলটা না কেটে সেইভাবেই রেখে দেয়। আর শ্রাবণ বিদেশের মাটি থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় বিদেশের মাটি থেকে 18টা হেলিকপ্টার আকাশের উপরে উড়াল দিয়েছে। প্রায় ঘন্টা তিনেকের মধ্যে 18টি হেলিকপ্টার ল্যান্ড করে বাংলাদেশের মাটিতে। সেখান থেকে প্রায় 45টারও বেশি কালো ব্ল্যাক কালারের রোলস রেলস কার সেখানে উপস্থিত হয়ে যায়, যার বর্তমানেতের একটা করে মূল্য 6 থেকে 10 কোটি টাকার মধ্যে। শ্রাবণ বলে ওঠে, দাদু, আমি চলে এসেছি দেশের বাড়িতে। তোমরা তোমাদের গোপন আস্থানা থেকে এখন বের হতে পারো। এতক্ষণের সমস্ত বাড়ি ফাঁকা আছে। যেমন কেউ বেঁচে নেই, তেমনই সেই অজানা খুনিরাও তাদের নিজেদের জীবন নিয়ে চলে গেছে। তোমরা বের হতে হতে আমি পৌঁছে যাব তোমাদের বাড়িতে। কথাগুলো বলে ফোন কেটে দেয়। তারপর ড্রাইভারকে বলে মোমতাজ চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িগুলোকে নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে 35 থেকে 45টারও বেশি গাড়ি প্রবেশ করে রোলস রেলস। ঘরের ভিতর থেকে বের হয়ে এসে দেখা করে মোমতাজ সাহেব। সাথে পুরো বাড়িটা লাল রক্তে ছেয়ে গেছে। রক্তর ফোঁটাগুলো এখনও তাজা হয়ে এদিক ওদিক সাগরের পানির মতো ঢেউ খাচ্ছে। মোমতাজ সাহেব শ্রাবণকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে কান্নায় ভাঙা কণ্ঠে বলে ওঠে, দাদু, তুমি এসেছো? দেখো এ কি পরিণত করেছে আমার বাড়ি। আমার সন্দেহ হচ্ছে এসব আমার ছেলের বন্ধু মির্জা আর আলতাফ হোসেনের কাজ। কেননা তার চাল চলন কথাবার্তা শুরু থেকেই আমার ভালো লাগতো না।
নো টেনশন দাদু, আমি চলে এসেছি। তোমাদের কোনো শরীর থেকে আর একটা রক্তের ফোঁটাও আমি পড়তে দিব না। তাই যেন হয় দাদু, একমাত্র তুমিই এখন বেঁচে আছো যে এই পুরো বাড়িকে দেখভাল করতে পারো। তারপর কোনো কথা ছাড়াই শ্রাবণ তাদেরকে নিয়ে একটা বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির তলে আবার বাড়ি, মানে একটা রহস্যময় গোলক ধাঁধা। এই রহস্যময় গোলক ধাঁধাটা তৈরি করতে প্রায় 250,000 কোটি টাকা খরচ করেছে মোন্তাজ সাহেব। এই গুপ্ত আস্তানাটা কেউ জানতো না, শুধু জানতো তার বিশ্বস্ত কিছু মানুষ। বলতে ভুলে গেছি, শ্রাবণ দেখতে কেমন চলুন শুনে আসি তাহলে। শ্রাবণ দেখতে ভীষণ রকমের ভয়ঙ্কর এক মানুষ। চোখগুলো লাল রক্তবর্ণের কালার, দেখতে গরুর মতো বড় বড়, উজ্জ্বল ফর্সা গায়ের রং, চুলগুলো সিল্কি সিল্কি স্টাইলিশ করে উপর দিয়ে আছড়ে নেওয়া। দেখতে দেখতে কেমন যেন বিদেশিদের মতো। এখনো জ্ঞান হারিয়ে কোলের উপরে বসে আছে মায়া। প্রথম দেখায় শ্রাবণ বেশ ভালো লেগে যায় মায়াকে। দুজনকে বেশ মানিয়েছে, যাকে বলে খাপে খাপ। বাংলা কথায় মোন্তাজের বাপ। নয়ন ভরা আকর্ষণীয় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণ মায়ার দিকে। এইটা দেখে মুচকি একটা হাসি দিয়ে মোন্তাজ সাহেব বলে ওঠে, কি দাদু ভাই, চোখের পাতা ফেলবে নাকি একভাবে তাকিয়ে থাকবে আমার এই সুন্দর নাতনির দিকে? তা কতক্ষণ ধরে কি দেখবে? কথা শুনে বেশ খানিকটা লজ্জা পায় শ্রাবণ। তারপর শ্রাবণ বলে ওঠে, দাদু, তোমরা এইখানে থাকো, এইখানে তোমরা পুরোপুরি সেফ। আমি যে শহরে এসেছি সেটা যেন কেউ জানতে না পারে। আমার পরিচয় কেউ জানতে পারবে না যতক্ষণ না আমি দিচ্ছি। তারপর শ্রাবণ আর কোনো কথা না বলে শ্রাবণ বেরিয়ে পড়ে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। পকেট থেকে ফোনটা বের করে শ্রাবণ বলে ওঠে কোনো এক ব্যক্তিকে, জাসমিন, কোথায় আছো তুমি? পুরো সিসিটিভি ফুটেজগুলো চেক করো। দরকার হলে প্রয়োজন পড়লে পুরো টিমকে নিয়ে আসো। তবু আমার চাই। ওকে বস, ঠিক আছে, আমরা দেখছি ব্যাপারটা। প্রতিটা সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করেছি। কয়েকটা সিসিটিভি ফুটেজ আমরা হ্যাক করে নিয়েছি রাস্তার পাশে, যেগুলো ছিল শুরু থেকে। সমস্ত সিসিটিভি ফুটেজ হ্যাক করতে কয়েকদিন সময় লাগবে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার লাগবে। ওকে বস, সময় হলে আপনাকে আমরা জানিয়ে দেব, তখন চেক করে নেবেন। তারপর আর কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় শ্রাবণ। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এর মধ্যে অনেকবার দেখা করতে গিয়েছে আলতাফ হোসেন আর মির্জা সাহেব চৌধুরীর বাড়িতে, কিন্তু কারোর কোনো হদিশ খুঁজে পায়নি। মায়া তার দাদু বসে আছে, এমন সময় বলে ওঠে দাদু, মায়া দাদু ভাই, আমি কোন দিন মরে যাব বলা যাবে, আমার শেষ একটা কথা রাখবে? বলো দাদু, আমি তোমার সব কথা রাখতে রাজি। এখন তো শুধু তুমি আমার বেঁচে আছো, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার বিয়ে ঠিক করেছি দাদু। ছেলেটা বিদেশে থাকে, দেখতে শুনতে অনেক ভালো। তুমি কিন্তু না করতে পারবে না। কিন্তু দাদু, আমি তো এখন বিয়ে করতে চাই না। তুমি এটা কি করে করতে পারো দাদু? আমি এখন কোনো মতেই বিয়ে করব না। তুমি কিন্তু দাদু ভাই আমাকে কথা দিয়েছো। তাছাড়া আমি কোন দিন মরে যাব বলা যাবে না। তাই তোমাকে কোনো যোগ্য ছেলের হাতে তুলে দিতে পারলে আমি বেঁচে যাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আজকেই তোমার বিয়ে। কথা শেষ করার আগে কাজী শ্রাবণ সহ উপস্থিত হয়। রুমের ভিতরে বিয়ে পড়া প্রায় শেষের দিকে। শ্রাবণ 3 বার কবুল বলেছে, কোনো মতে কবুল বলতে চায় না মায়া। মায়া শুধু মনে মনে ভাবছে, চিনি না জানি না অপরিচিত একটা ছেলেকে হুট করে কি করে বিয়ে করতে পারি আমি দাদু? এটা আমার সাথে কি করে করতে পারো? তখন মায়ার ভাবনাকে ভেঙে গুড়িয়ে একাকার করে দিয়ে দাদু বলে ওঠে, কাজী সাহেব, বিয়ের কাজ সম্পূর্ণ করুন দ্রুত। দাদু ভাই কবুল বলে দাও। কবুল কবুল কবুল। একদমে 3 কবুল বলে বিয়ে সম্পন্ন করে। বিয়ে সম্পন্ন হওয়ার শেষ মুহূর্তে সেখানে এসে হাজির হয় আলতাফ হোসেন আর তার ছেলে আলম এবং তার ভাই মির্জা সাহেব। আলতাফ সাহেব আস্তে আস্তে বলে ওঠে, আঙ্কেল, এটা আপনি কি করলেন? আপনি মায়ার সাথে বিয়ে দিয়ে দিলেন। ওর বাবা আর আমি ঠিক করেছিলাম আমার ছেলে আলমের সাথে ওর বিয়ে দেব। এছাড়া আপনার সাথে আমার কথা বলেছিলাম, আর আপনি কিনা এটা হয় না আঙ্কেল, এই বিয়ে আমরা মানি না। তোমার মানা না মানাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার নাতি, আমার বাড়ি, আমি কাকে কোথায় কোন সময় বিয়ে দেব সেটা কি তোমার কাছ থেকে ঠিক করব? তুমি নিমন্ত্রণ পেয়েছো, নিমন্ত্রণ খেয়ে নিজের রাস্তা মাপো। আঙ্কেল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। মা বাবা মারা মেয়েটাকে এত তাড়াতাড়ি
বিয়ে দেওয়ার দরকার কি ছিল? আলতাপ, যেটা করেছি সেটা আমি বুঝে শুনেই করেছি। তুমি এত জ্ঞান না দিয়ে এই জ্ঞানটা জমা রেখে নিজের কাজে ব্যয় করো। কাজটা আঙ্কেল আপনি ভালো করলেন না। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি ভাবতে পারছেন না। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে আলতাফ হোসেন এবং তার ছেলে ভাই। এদিকে শ্রাবণ আর মায়াকে নিয়ে গল্পগুজব করতে থাকে, একে অপরের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। মায়া শ্রাবণকে দেখে কেমন যেন তার কাছে লাগে। শ্রাবণকে দেখতে বেশ ভয়ঙ্কর লাগে, কেননা বিদেশিদের মতো তার শরীরের গঠন, হাবভাব, এমনকি চেহারা। কোনোভাবেই তার বিয়েটা কেন মেনে নিতে পারে না মায়া। সে ভাবতে পারে না অপরিচিত একটা ছেলেকে সে বিয়ে করেছে। এর মধ্যে তার দাদু বলে ওঠে, কালকে তোমাদের হানিমুনে যাওয়ার জন্য আমি টিকিট কেটেছি, তোমরা কালকে হানিমুনে যাবা। কিন্তু দাদু, এত তাড়াতাড়ি এত কিছুর প্রয়োজন ছিল না। সবেমাত্র বিয়ে করলাম, কয়েকদিন পর গেলে মনে হয় ভালো হতো। দেখো, আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমার কথার উপরে আশা করি তোমরা কথা বলবে না। দাদু ভাই, তোমার কি মত? আমি কি বলবো দাদু, আমার বলার কিছু আছে? তুমি যেটাই বলবে আমি সেটাই রাজি। দাদু ভাই, তুমি কি আমার উপরে রেগে আছো? দেখো শ্রাবণ কিন্তু খুব ভালো ছেলে। তোমার এমনটা কেন মনে হচ্ছে দাদু? আসলে হঠাৎ করে বিয়ে করলাম তো, তাই হয়তো নার্ভাস লাগছে। তাছাড়া কোনো কিছুই নয়, আমরা কালকে হানিমুনে যাব। তারপর তারা আর কোনো কথা না বলে তাদেরকে রুমে যেতে বলে। মন্তাজ চৌধুরী নিজের রুমে চলে যায়। এদিকে শ্রাবণ আর মায়া নিজেদের রুমে যায়। সেখানে গিয়ে শ্রাবণ কোনো কিছু বলে ওঠার আগেই মায়া বলে ওঠে, দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। আমার উপরে স্বামীর অধিকার খাটাবেন না। আমি এখন বিয়ে করতে চাইনি, শুধু দাদুকে বাঁচানোর জন্য বিয়ে করেছি। দাদু অসুস্থ, আমি তার কথাতে রাজি না হলে হয়তো দাদুর ক্ষতি হয়ে যেত, তাই দাদুর কথা রাখতে বিয়ে করেছি। মায়ার কথা শুনে এবার শ্রাবণ কেমন যেন এক রহস্যময় ঘোর লাগাময় হাসি দিয়ে বলে ওঠে, শ্রাবণকে আপনি হয়তো এখনও চিনতে পারেননি। সবেমাত্র দেখা, কয়েকদিন আমার সাথে থাকেন, আমাকে চিনতে পারবেন। শ্রাবণ আর 5টা ছেলের মতো না। শ্রাবণ শুধু ভিন্ন নয়, একদম অন্যরকম। এই বলে এক মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রাত 12টা বাজে। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধ ও শুনশান করে সাজিয়ে রেখেছে শ্রাবণ। রুমের ভিতরে প্রবেশ করতেই তাদের সিসিটিভি ক্যামেরার হেড কমান্ডো জেসমিন বলে ওঠে, স্যার স্যার, আপনার কথা মতো আমরা সকল ফুটেজ একত্রে মিলিয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি মমতাজ সাহেবের ছেলের বন্ধু আলতাফ হোসেন ও তার পুরো পরিবার হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। কালো মুখোশ এবং কালো পোশাকধারী ব্যক্তিগুলো হচ্ছে তারা 3 জন, বাকিগুলো ভাড়াটে গুন্ডা। একজনকে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার বিনিময়ে এখানে ভাড়া করে নিয়ে এসেছে, কেননা এগুলো হচ্ছে সব সাবসুডার। আর হ্যাঁ স্যার, তাদের মধ্যে থেকে 3 জন ছেলেকে আমরা এখানে তুলে এনেছি। ওকে, বেস্ট অফ লাক, খুব সুন্দর কাজ করছো। এখন শুধু আমাকে ছেলেগুলোর কাছে নিয়ে যাও। তাদের পেট থেকে আমি সমস্ত কথা বের করতে চাই, জানতে চাই এর পেছনে মূল উদ্দেশ্য কী। ওকে স্যার, ঠিক আছে। এরপর বন্ধ একটা রুমে নিয়ে যায় শ্রাবণকে। সেখানে অত্যাচার ও টর্চার করার জন্য রাখা আছে বিভিন্ন ধরনের অস্ত্র, সরঞ্জাম ও যন্ত্রপাতি। এই অস্ত্রগুলো যখন ইউজ করবে তখন এক একটার নাম উল্লেখ করে দেব। শ্রাবণ রুমের ভিতরে প্রবেশ করতেই ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, তোরা কে সেটা আমার জানার প্রয়োজন নেই। তোরা কেন এখানে এসেছিস সেটাও আমার প্রয়োজন নেই, কেননা আমি আগে থেকে সবটা জানি। তোরা যার হয়ে কাজ করছিস তার মূল উদ্দেশ্যটা কি সেটা শুধু বল, যদি প্রাণে বাঁচতে চাস। শ্রাবণের কথা শুনে ছেলেগুলো হাসতে থাকে। ছেলেগুলোর হাসি যেন শ্রাবণের ভালো লাগেনি। হাসতে হাসতে একটি ছেলে বলে ওঠে, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমরা সব বলে দেব? সেটা কোনোদিনই সম্ভব নয়। আমাদেরও 5 লক্ষ টাকার বিনিময়ে হায়ার করে এনেছিল গণহত্যা চালানোর জন্য। সেটা করে দিয়েছি, কিন্তু তুই ভুল করলি। আমাদের তুলে এনে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনলি তুই। কে কার মৃত্যু ডেকে আনছে সেটা না হয় কিছুক্ষণ পর টের পাবি। এখন বল, তোর বসের উদ্দেশ্য কী ছিল? বলবো না তোকে। তোর কি করার আছে কর, দেখি তোর কত সাহস। যা, তুই মারবি তো আমাদের মার, দেখি কত আমাদের অত্যাচার করতে পারিস।
এই বলে ছেলেগুলো হাসতে থাকে। শ্রাবণ আর কোনো কথা না শুনে পাশে রাখা একটা লোহার শিক দিয়ে তৈরি করা ঘোচা দিয়ে মারে এক কোপ। পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে পায়ের তালু ভেদ করে এফোর ওফোর হয়ে যায়। সেই লোহার শিক দিয়ে তৈরি করা ঘোষটা আবার সেটাকে বের করে নিয়ে আসে। লোহার শিকগুলোর সাথে সাথে পায়ের মাংসগুলো বের করে নিয়ে আসে সেই ঘোষটা। হাতের ইশারা দিয়ে একটা ভাঙা কাচের বোতল আগুনে পুড়িয়ে সেটাকে লালে পরিণত করে। তারপর সেই কাচের টুকরোটা দিয়ে ছেলেটার 2 ঠোঁট কেটে ফেলে, সাথে 2 কানের, তারপর লজ্জা স্থান একসাথে 3 জনের। তারপর সে 3টে ছেলেকে দুধের সাগরে চুবিয়ে সেখান থেকে তুলে নেওয়া হয়। তারপর একটা মোটা লোহার খাঁচায় 8 জায়গায় বন্দি করা হয়। সেখানে ছেড়ে দেওয়া হয় বিষাক্ত ধরনের সেই সাপগুলোকে। তাদের মধ্যে আছে রাসেল ভাইপার, আছে কিং কোবরা, আছে শাল গ্রহমা, কাল গহনা, লাল গহনা এবং দুধ গহমা। এক একটা সাপ এক এক রকমের বিষাক্ত। তারপর সেখানে ছেড়ে দেয় বিচ্ছু এবং মানুষের ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে সকলে মিলে। সেগুলো আবার ভিডিও করতে থাকে নেট দুনিয়ায় ছেড়ে দেবে বলে। ছেলেগুলোর চিৎকার ও আর্তনাদ এবং সাপ আর বিচ্ছুর খেলায় মেতে ওঠে পরিবেশটা। হো হো করে হাসতে থাকে সকলে মিলে, মজায় মেতে ওঠে তারা সকলে মিলে। সাপের এক একটা দংশনে ছেলেগুলো চিৎকার করছে। তাদের এরকম অস্থির খেলায় মেতে ওঠে শ্রাবণ সহ সকলে। শ্রাবণ বলে ওঠে, এগুলো সব ভিডিও করে রাখে দাও। আমার স্ত্রী মায়া চৌধুরীকে এইসব দেখাবো। কয়েকদিনের ভিতর সমস্ত অপরাধীকে আমি জেলখানার 4 দেওয়ালের ভিতরে দেখতে চাই। ওকে স্যার। শ্রাবণ রাতে চলে আসে বাড়িতে। তারপর মায়ার পাশে ঘুমিয়ে যায়। সকালে মায়া ঘুম থেকে উঠে দেখতে পায় শ্রাবণ তাকে জড়িয়ে ধরেছে। এটা দেখে মায়া এক চিৎকার মারে। শ্রাবণ চিৎকার শুনে বলে ওঠে, জাস্ট জড়িয়ে ধরেছি, তোমাকে কিস তো আর করিনি যে এত জোরে চিৎকার করলে। জাস্ট শাট আপ। কিস কেন? আমি আপনাকে জড়িয়ে ধরতে দিব না। তোমার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? দূর, বালের আর ভাল লাগে না। কেউ আর কোনো কথা বলে না। শ্রাবণ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায়। শ্রাবণ ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। এর মধ্যে মায়া গিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয়। মায়া শুধু শরীরে একটা টাওয়াল পেঁচিয়ে রুমের মধ্যে আসে। মায়া মনে করেছিল এখনও অবিবাহিত আগের মতোই আছে। সে ভুলে গিয়েছিল সে এখন বিবাহিত, তার রুমেও একজন থাকে। যখন সে তার শরীর থেকে টাওয়ালটা খুলতে যাবে তখনই আয়নায় দেখতে পায় শ্রাবণকে। শ্রাবণ তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার দিকে। এটা দেখে মায়া মারে এক চিৎকার আর বলে ওঠে, আপনার লজ্জা করে না অসহায় একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে? যেভাবে দেখছেন তাতে তো মনে হচ্ছে জীবনেও নিজের চোখ দিয়ে কোনো মেয়েকে দেখেননি। হাজার হাজার মেয়ে দেখেছি এবং মেয়েদেরকে আমার সাথে ঘষা মেশাও করতে দেখেছি, বাট এভাবে তো কোনোদিন দেখিনি, আজকেই প্রথম। তবে যাই বলো, দেখতে কিন্তু ওয়াও। এইটা বলে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। 3 জন গাড়িতে করে যাচ্ছে। সামনে 2টা বডিগার্ড ভর্তি গাড়ি, পিছনে 2টা ভর্তি গাড়ি। এখনও রেগে আছে মায়া শ্রাবণের উপরে। শ্রাবণ শুধু হেসে চলেছে, মায়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। হঠাৎ করে 4টা বুলেট এসে লাগে গাড়ির কাচের উপরে। কাচগুলো না ভাঙলেও গাড়িতে বেশ ভালোই আঘাত করে। হঠাৎ এমন হওয়াতে কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা বুলেট এসে লাগে মোন্তাজ সাহেবের কাঁধের উপরে। মোন্তাজ সাহেব চিৎকার দেয় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে গাড়ি থেকে নামে শ্রাবণ। তারপর কে গুলি চালিয়েছে তার উৎস খুঁজতে থাকে। এমন সময় দেখতে পেল সেদিকে গুলি করে প্রায় 5 মিনিটের মধ্যে প্রায় 8 থেকে 10 জনের লাশ ফেলে দেয়। বাকিগুলো পালিয়ে যায় নিজেদের জীবন নিয়ে। দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় মোন্তাজ সাহেবকে বডিগার্ডগুলোর মাধ্যমে। আর মায়াকে নিয়ে সেখান থেকে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে একটা গোপন আস্তানায় বন্দি করে রাখে এবং সিকিউরিটি গার্ডগুলোকে বলে দেয় যেন কেউ ভিতরে না ঢুকতে পারে। অপারেশন চলছে হসপিটালে। অপারেশন থেকে বের হয়ে ডাক্তার ম্যাম বলে ওঠে, শ্রাবণ সাহেব তেমন কিছু ক্ষতি হয়নি, তবে এবারের মতো উনি বেঁচে গেছে। ওনাকে খুব সাবধানে রাখবেন, কেমন? ওকে ডাক্তার সাহেব, আমি ওনাকে নিয়ে গেলাম, আর ওনাকে এখানে রাখা যাবে না। ওনার বিপদ আছে। ওনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি রাতের আঁধারে গোপনে আমাকে দিয়ে আসবেন। ওকে ঠিক আছে শ্রাবণ সাহেব।
খুব সতর্কতার সাথে রাতের আধারে সেখান থেকে নিয়ে যায় মোন্তাজ সাহেবকে। সবাই মৃত বলে জানে, কেননা শ্রাবণ একটা লাশকে লাশের কারখানা থেকে নিয়ে এসে মোন্তাজ সাহেব বলে চালিয়ে দেয়। প্রেস মিডিয়ার সামনে সারা বিশ্বের মানুষরা জানে মারা গেছে। এখন শুধু বেঁচে আছে মায়া একাই। শ্রাবণকে বারবার খুনি বলে গালি দেয়। শ্রাবণ সে আর সহ্য করতে পারে না। এদিকে শ্রাবণ সকল প্রমাণ এক এক করে একত্রিত করে এক জায়গা করে মায়াকে দেখাবে বলে। অন্যদিকে আলতাফ হোসেন জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করে। সিকিউরিটি গার্ডগুলো বাধা দিলেও বাধা উপেক্ষা করে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ভিতরে গিয়ে মায়ের সাথে কথা বলে। সেখানে বলে ওঠে আলতাফ হোসেন, মায়া, তুমি কোথায়? বেরিয়ে আসো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। শ্রাবণ তোমাকে বাঁচতে দেবে না। তোমার সকল সম্পত্তি পাওয়ার জন্য শ্রাবণ তোমার পুরো পরিবারকে খুন করেছে গোপনে, আর চালিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট বলে। আঙ্কেল, এসব আপনি কি বলছেন? শ্রাবণ যদি এসব করে তাহলে ওকে আমি ছাড়বো না, কিন্তু শ্রাবণ যে এসব করেছে তার প্রমাণ কি? এই নাও মা, দেখো আমি তোমার জন্য প্রমাণ নিয়ে এসেছি। দেখি। তারপর এডিট করা কিছু ভিডিও আর পিক দেখায়। সেগুলো বিশ্বাস করে নেয়। মায়া কাঁদতে থাকে আর বলতে থাকে সে শ্রাবণকে মেরে ফেলবে। আলতাফ হোসেন সুযোগে বলে ওঠে, দেখো মা, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। আজকে রাতে ওকে মেরে ফেলবো। তুমি আজকের ওর সাথে ঘনিষ্ঠ হবা। ওকে তোমার প্রতি আকর্ষণ দৃষ্টিশক্তি তোমার দিকে যেন দেয়। তুমি যে করেই হোক ওকে তোমার মায়ায় ফেলবে, যেন ও বিশ্বাস করে তুমি ওকে সত্যিই স্বামী হিসাবে মেনে নিয়েছো। তুমি ওর সাথে মেলামেশা করবা। এরপর যখন সে তোমার সাথে মেলামেশা করতে আসবে তখন তুমি তাকে ঘুমের ঔষধ দিয়ে দুধ খাওয়াবা। তারপর সে দুধ খাওয়ার পরে ঘুমিয়ে যাবে। আর তারপর তাকে চেয়ারের সাথে বেঁধে এখান থেকে সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাব তুর পাহাড়ে, যেখানে মশা নবীর সাথে তুর পাহাড়ে দেখা করেছিলেন। সেখানে নিয়ে গিয়ে চেয়ার সহ উপর থেকে নিচে ফেলে দেব আর তোমার পরিবার হত্যার প্রতিশোধ নেব। ঠিক আছে আঙ্কেল, আমি আজকে তার ভোগের পূর্ণ হব। তবুও তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি আমার বাবা মার খুনের প্রতিশোধ নিতে আমার সব কিছু বিলিয়ে দিতে রাজি আছি। তারপর আলতাফ সাহেব সেখানে আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে। রাত 10টা বাজে। বেশ রূপবতী গুণবতী অপ্সরী সুহাসিনী জান্নাতের হুরপরির মতো সেজে গুজে খাটের উপর বসে আছে। পরনে তেমন কোনো কিছুই নেই। কালো রঙের একটা নাইট ড্রেস পরে আছে মায়া। চুলগুলো খোপা করে গাঁদা ফুল বেলি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। রুমের ভিতরে শ্রাবণ ঢুকতেই ক্রাশ খায়। শ্রাবণ মুচকি হেসে বলে ওঠে, কি ব্যাপার ম্যাম, আজকে তো সাজুগুজু করে? আমি তো এইসব দেখে কন্ট্রোল হারিয়ে ফেলবো। আমি কি কাউকে মানা করেছি আমার কাছে আসতে? আমাকে ভালোবাসার যোগ্য না? আমিও চাই আমার স্বামীকে ভালোবাসতে, কিন্তু আমার স্বামী তো আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসো তাহলে সত্যি সে আমাকে আজকে এ রাতে ভালোবাসা দিচ্ছে। সত্যি? তিনি সত্যি, কিন্তু একটা শর্ত আছে। আমার কাছে আসতে হলে আগে এই দুধটা খেতে হবে, কারণ কোনো কিছু করার আগে একটু মধু মিষ্টি মুখ করতে হবে না? ওকে, ঠিক আছে। শ্রাবণ দুধটা খেয়ে নেয়। তারপর মায়াকে কোলে তুলে নিয়ে খাটের উপরে রাখে। তারপর মায়ার 2 ঠোঁট ধরে চুমু খেতে থাকে। সারা শরীরে চুমু দিতে থাকে। ধীরে ধীরে নিচে নামতে থাকে। এমন সময় তার চোখ বন্ধ হয়ে আসতে থাকে। এক পর্যায়ে শ্রাবণ ঘুমিয়ে যায়। এর মধ্যে মায়া আলতাফ হোসেনকে ফোন করে। সমস্ত সিকিউরিটি গার্ড তখন ঘুমাচ্ছে। সবার চোখে ফাঁকি দিয়ে শ্রাবণকে তারের সাথে বেঁধে নিয়ে হেলিকপ্টার করে তুর পাহাড়ে নিয়ে আসে। তারপর শ্রাবণের চোখে জল ছিটিয়ে দেয়। শ্রাবণ মিটিমিটি করে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে খোলা আকাশের নিচে। এটা দেখে শ্রাবণ বলে ওঠে, এ কি, আমি এখানে কি করে? আমি তো রুমের মধ্যে। তখন কারোর হাসির আওয়াজ কানে আসে। মায়া, আলতাফ হোসেন, মীর জাফরের সাথে আলম হাসতে থাকে। মায়া বলে ওঠে, কিরে, কেমন দিলাম তোকে? তোর সাথে কেমন গেম খেললাম? তুই আমাকে ভোগ করবি? আমার পুরো পরিবারকে মেরে ফেলে আমার সাথে সুখে সংসার করবি? আমার পুরো সম্পত্তিকে তুই ভোগ করবি? এটা তুই ভাবলি কি করে? মায়া, ওর কোনো কথা শোনার প্রয়োজন নেই। ওর মুখে টেপ মেরে দাও। শুধু আমরা বলবো আর এখান থেকে ফেলে দেব। বেশি সময় নেই, দ্রুত করো। অমল, তুমি ওর মুখে একটা ট্যাপ মেরে দাও।
ওকে এখান থেকে ফেলে দেবো। শালা জানোয়ারটা আমার পরিবারকে মেরেছে আমার আদরের দাদুকে, আমার সম্পত্তি ভোগ করতে এসেছিল। আজকের ওকে বুঝিয়ে দিব মায়া মামনি, ওর সাহস হয় কি করে তোমার মতন একটা স্মার্ট মেয়েকে বিয়ে করার? কি অধিকার আছে? ওর তো কিছুই নেই। পরনের কাপড়টাও আমার মনে হয় তোমার দাদুর দেওয়া। আমি ওর মুখটাও দেখতে চাই না, ওকে ফেলে দাও পাহাড়ের উপর থেকে। শ্রাবণ বলার জন্য ছটফট করছে, কিন্তু মুখে টেপ লাগানোর কারণে বলতে পারে না। চেয়ারের সাথে হাত পাগুলো বেঁধে দেওয়া হয়েছে। মির্জা আর আলম দুজন মিলে চেয়ারটা পাহাড়ের উপর থেকে ফেলে দেয়। কয়েক হাজার ফিট উপর থেকে চেয়ারটা পড়তে থাকে। সবাই উপর থেকে হাসতে থাকে। সকলের হাসির আওয়াজ তার কানে আসে। শ্রাবণ বুঝে গিয়েছে মৃত্যু তার নিশ্চিত। সে ভাবতে পারেনি এতটা বিশ্বাসঘাতক করবে মায়া তার সাথে। তার পরিবারকে বাঁচাতে এসে শ্রাবণ নিজে তার পরিবারের হাতে মরতে বসেছে। অন্যদিকে শ্রাবণ মরে গিয়েছে ভেবে সবাই হেলিকপ্টার করে আবার রওনা দেয় মায়াদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে পাহাড়ের একটা পাথরে আটকে যায় চেয়ারটা। কোনো রকম আঘাত লাগেনি শ্রাবণে। শ্রাবণ বেঁচে আছে, শুক্রিয়া করে আল্লাহর নামে। শ্রাবণকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে তার পুরো সিকিউরিটি টিম তাকে খুঁজতে থাকে। শ্রাবণ আসলে একজন গোয়েন্দা বিভাগের গোয়েন্দা অফিসার, তাই দ্রুত টেকনোলজি ইউজ করে খুব সহজে শ্রাবণকে খুঁজে বের করে তার পুরো টিম। শ্রাবণকে হেলিকপ্টারের মাধ্যমে সে পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসে। মাথায় চোট পাওয়ার কারণে প্রায় অনেকদিন অসুস্থ ছিল। গোপনে তার দাদুর সাথে দেখা করত, কিন্তু গত 1 বছরে নিজের আত্মপ্রকাশ করে। যখন শুনতে পায় মায়াকে ভুলিয়ে ভালিয়ে আলতাফ হোসেন তার ছেলে আলমের সাথে বিয়ে দিচ্ছেন, তখন শ্রাবণ সবার সামনে চলে আসলো। এই ছিল অতীতের ঘটনা ঘটে যাওয়া। বর্তমানে শ্রাবণ সবকিছু রেডি করেছে মায়াকে দেখাবে বলে। মায়ার রুমের মধ্যে কান্না করছে। মায়া শ্রাবণের আসল পরিচয়টা খুঁজে বের করবে বলে শ্রাবণের সাথে থাকতে চায়। শ্রাবণের সকল কাজকে সে ফলো করতে চায়। শ্রাবণ বাইরে বসে আছে, সাথে মায়া হঠাৎ কোথা থেকে যেন পুলিশ নিয়ে আসে আর বলে ওঠে, স্যার স্যার, এ হচ্ছে শ্রাবণ। এ আমার মেয়ে, মানে আমার বন্ধুর মেয়ে মায়াকে জোর করে বিয়ে করেছে। একে গ্রেপ্তার করুন। কি মায়া চৌধুরী, আপনাকে শ্রাবণ জোর করে বিয়ে করেছে? না, আমি ওকে নিজে থেকে বিয়ে করেছি, শ্রাবণ আমাকে জোর করেনি। আঙ্কেল, আপনি ভুল করেছেন, আপনি চলে যান। আমি শ্রাবণকে ভালোবেসে বিয়ে করেছি, আমি শ্রাবণের সাথে থাকতে চাই। ধুর মিয়া, পেঁচাল করার সময় পান না? আর এখানে আপনি একমত থাকবেন না। ওনাদের স্বামী স্ত্রী সুখে আছে, শান্তিতে আছে। আপনি ওনাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে আসবেন না। যদি আর ওনাদের বিরক্ত করেন তাহলে আপনাকে আমরা গ্রেপ্তার করব। শ্রাবণ অবাক মায়ের আচরণে। তারপর আলতাফ হোসেন সহ পুলিশগুলো চলে যায়। শ্রাবণ অবাক হয়। শ্রাবণ ঠিক করেছে মায়াকে সব সত্যি ঘটনা বলে দেবে, তাই মায়ার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। চারিদিকটা অন্ধকার। মায়া শুধু বারবার বলছে তাকে কোথায় নিয়ে যাচ্ছে শ্রাবণ। শ্রাবণ কোনো কথা বলে না। একটা ড্রয়ারের দরজা খুলে সেখানে মায়াকে জোরপূর্বক ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামাতে থাকে। তারপর আবার একটা জানালা খুলে সেই জানালার ভিতরে ঠিক তাদের বাড়ির মতো। মাথাটা ঘুরিয়ে দেখতে পায় তার ডান পাশে কেউ একজন শুয়ে আছে। মায়া সেদিকে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানার উপর থেকে চাদরটা সরিয়ে দিতেই চমকে ওঠে, কারণ সেখানে দেখতে পায় তার দাদু শুয়ে আছে খাটের উপরে। মায়া দেখে বলে ওঠে, দাদু, তুমি বেঁচে আছো? সত্যি দাদু? হ্যাঁ দাদু ভাই, আমি এখনো বেঁচে আছি। তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করনি কেন? অনেক কাহিনী, সবটা জানতে পারবি। শ্রাবণ, প্রমাণগুলো দেখা। তারপর শ্রাবণ শুরু থেকে শেষ পর্যন্ত এক এক করে সকল ভিডিও দেখায়, কি করে তার বড় চাচা ও চাচি এবং তার ছোট ভাইকে মেরেছে, তার বাবা মা সহ তাদের পরিবারের অন্যান্য ব্যক্তিগুলোকে মেরেছে। সবটা দেখে অবাক হয়ে যায় মায়া। মায়া বলে ওঠে, তার মানে এসব আলতাফ হোসেন আঙ্কেল করেছে? আর দাদু ভাই, তুই এতদিন শ্রাবণকে ভুল বুঝেছিস। আসলে শ্রাবণ কোনো মাফিয়া বা গুন্ডা নয়, সে হচ্ছে লন্ডনের একজন সুপার সাইবার পুলিশ। তুই যে এতদিন ওর আশেপাশে লোকগুলোকে দেখছিলি, সেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একজন গোয়েন্দা বিভাগের পুলিশ অফিসার। শ্রাবণের বাবা হচ্ছে আমাদের বুলেট সাহেব। আমি তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলাম লেখাপড়া করতে। সেখান থেকে সে দেশ ট্রান্সফার করে এখানকার পুলিশ অফিসার হয়ে যায়।
আমরা সবকিছু হারিয়ে ফেলার পর তাকে এখানে নিয়ে আসি আর প্ল্যান করে তোমার সাথে বিয়ে দিয়ে দেই, যাতে আমাদের সকল সম্পত্তি বাঁচাতে পারি আলতাফের হাত থেকে। দাদু, সময় এসে গেছে তার পুরো ফ্যামিলিকে ধরার। চারিদিকে আমার পুরো 400 পুলিশ ফোর্স রেডি করা আছে। আজকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাব লন্ডনের মাটিতে। ওকে, ঠিক আছে দাদু ভাই, আজকে এই চোর পুলিশের খেলাটা এখানেই শেষ করতে হবে। তাদেরকে অলরেডি আমার পুলিশ গ্রেপ্তার করেছে। লন্ডন থেকে তাদের গুলি করে হত্যা করার পারমিশনও দিয়েছে। যদি তারা আমাদের উপরে হামলা করে এবং তাদেরকে জীবিত অবস্থায় লন্ডনে নিয়ে ফাঁসির কার্যকলায় ঝোলানো হবে। মায়া তার দাদুসহ গাড়ি নিয়ে রওনা দেয়। তারা 3 জন মিলে 2 জনের মধ্যে সেখানে পৌঁছে যায়। গাড়ির ভিতর থেকে সর্বপ্রথম শ্রাবণ আর মায়া নামে, তারপর মোন্তাজ সাহেব নামে। 3 জনকে দেখে তারা 3 জন চমকে উঠল। আলতাফ বলে ওঠে, তোমরা সবাই বেঁচে আছো? তার মানে তোমরা সব কিছু প্ল্যান করে এখানে এসেছো? জানোয়ার, তোর সাহস কি করা হয় আমার পরিবারের দিকে হাত বাড়ানোর? আজকে তোর হাত কেটে নেব। তুই আমাকে এতদিন ভুল বুঝিয়েছিস আমার স্বামীর বিরুদ্ধে। আমি আমার স্বামীকে ভুল বুঝেছি, আমার দাদুকে বিশ্বাসঘাতক মনে করেছি। তোকে আজকে মেরে ফেলবো। এই বলে তাদেরকে কয়েকটা চড় মারে। জুতা নিয়ে মারতে মারতে গলা মুখ ফাটিয়ে ফেলেছে। নাক দিয়ে গড়গড় করে রক্ত পড়ছে। এরপর মার্ডার কেস হবে বলে সেখান থেকে জোরপূর্বক মায়াকে সরিয়ে নেয়। মায়া শ্রাবণকে জড়িয়ে ধরে। শ্রাবণ বলে দেয়, ওদের শিকড় দিয়ে 3 জনকে 3টা হেলিকপ্টারের নিচে ফেলে দিয়ে উল্টো করে ঝুলিয়ে নিয়ে যাওয়ার লন্ডনের দেশে। সেখানে তাদের ফাঁসি দেওয়া হবে। শ্রাবণের কথা মতো একইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হয়। মায়া শ্রাবণের কাছে মাপ চায়। 2 জন 2 জনকে আবার ভালোবাসে। নতুন করে খুব জমজমাট করে তাদের বিয়ে দেওয়া হয়। দেখতে দেখতে বিয়ে শেষ। ছাদে বসে আছে 2 জনে। 2 জন 2 জনের অজানা মনের কথাগুলো বলছে। রাত জেগে তারার মেলায় বসে গল্প করছে। উড়াল দিয়েছে নিজের ভালোবাসায়। বেঁচে থাকুক, ভালোবাসায় হারিয়ে যাক দুঃস্বপ্ন। নতুন প্রেমিক প্রেমিকা খুঁজে পাক তাদের নতুন জীবন। আশা ভালোবাসা কামনা করে গল্পটিকে শেষ করছি এখানে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনাদের মতামতটা জানাবেন। আর যারা রানার আইডি চ্যানেলে নতুন, তারা রানার আইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।